আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি এবং নবম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আমরা আজকে অধ্যায় ভিত্তিক যে ক্লাসের ভিডিওগুলো করতেছিলাম, এই অধ্যায় ভিত্তিক ক্লাসের গতি আমরা পড়তেছিলাম। অলরেডি দুইটা লেকচার আমাদের আপলোড দেওয়া হয়েছে। আজকে আমরা তৃতীয় লেকচারটাতে কথা বলবো। আমাদের প্রথম দুইটা লেকচারে আমরা তৃতীয় গতি নিয়ে কথা বলছি, বিভিন্ন প্রকার গতি নিয়ে কথা বলছি, রাশি নিয়ে কথা বলছি, সরণ দূরত্ব নিয়ে কথা বলছি এবং দ্রুতীয় বেগ। এই পর্যন্ত আমাদের কথা বলা হয়ে গেছে। যারা আগের লেকচারগুলো দেখো নাই তারা আগের লেকচারগুলো দেখে তারপরে আসো। আজকে আমরা কথা বলবো ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ আর পরন্ত বস্তুর সূত্র। এই তিনটা টপিক আজকের ক্লাসে আমরা কথা বলবো। আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো বইয়ের সবগুলো অধ্যায়ের একদম থিওরি ধরে 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 আপনাদের সামনে আমরা ক্লাস দিব ইনশাল্লাহ। আমাদের এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা থিওরি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এই থিওরিগুলো বোঝানোর পরে আমরা আপনাদের জন্য সৃজনশীল সলভিং ক্লাস দিব। কথা কি বুঝতে পারছেন? আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে শেষ করতে পারবেন। আজকে আমরা শুরু করব ত্বরণ ও মন্দন। স্যার, ত্বরণ ও মন্দনের মধ্যে প্রথমে যদি আমি ত্বরণ কি যদি লিখতে চাই, দেখেন ত্বরণ, কেউ একজন বলেন তো ত্বরণ কি? ত্বরণের খুব সহজ সংজ্ঞা আমরা যেটা পড়ছি, সময়ের সাথে লিখেন যে সময়ের সাথে ব্যাক বৃদ্ধির হারকে, ত্বরণের সাথে ব্যাক বৃদ্ধির হারকে লিখেন, সময়ের সাথে ব্যাক বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ বলে সময়ের সাথে ব্যাক বৃদ্ধির হারকে ত্বরণ বলে। স্যার, এর থেকেও আরেকটা সংজ্ঞা লেখা যায়, আরেকটু ভালো সংজ্ঞা আরেকটা আছে, যে অসমবেগের ফলে কি লেখা যায়? অসম বেগের ফলে। দেখেন, আমি আপনাকে বুঝাই দিতেছি, আপনি আমার সাথে সাথে লিখেন। অসমবেগের ফলে, অসমবেগের ফলে সময়ের সাথে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে, অসমবেগের ফলে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। স্যার, দুইটা সংজ্ঞাই ভালো। এখন আপনি যেটা লিখবেন সেটা লিখেন, চাপ নাই। স্যার, এখন প্রথম সংজ্ঞাটা আমি একটু পরে বলি, দ্বিতীয় সংজ্ঞাটার মানে একটু আমি আগে বলি। স্যার, দ্বিতীয় সংজ্ঞা আপনাকে কি বলা হয়েছে? স্যার, অসমবেগের ফলে। কি বলা হয়েছে? অসমবেগের ফলে। স্যার, আমি গত ক্লাসে আপনাদেরকে পড়াইছিলাম ব্যাগ হলো দুই প্রকার। একটু এই জায়গাটাতে আমরা দেখি, আমি বলেন তো স্যার, ব্যাগ কয় প্রকার পড়ছিলাম আমরা? ব্যাগ কিন্তু দুই প্রকার পড়ছিলাম। একটা পড়ছিলাম আমি সমবেগ। কথা কি বুঝতে পারছেন? একটা পড়ছিলাম হলো আমি সমবেগ, একটা পড়ছিলাম সমবেগ, আর একটা পড়ছিলাম হলো আমি অসমবেগ। অসমবেগ। আপনি বলেন তো যে সমবেগ জিনিসটা কি পড়ছিলাম? সমবেগ মানে যেটা আদি বেগ এবং শেষ বেগ সমান। আদি বেগ এবং শেষ বেগ সমান। কথা কি বুঝতে পারছেন? যেটা আদি বেগ এবং শেষ বেগ সমান। যেমন এখানে যদি টি দেই, একটু বড় করে যদি আমি আঁকি, দেখেন এখানে স্যার, এখানে যদি আমি আপনার টি দেই, এখানে যদি ভি দেই 0 2 4, ধরেন 5, এখানে ধরেন 5, এখানে ধরেন 5, তো সব জায়গায় যদি বেগের মান সমান হয় তখন সেটা হইব সমবেগ। আর অসমবেগ পড়ছিলাম আমি কি স্যার? বেগের পরিবর্তন হবে। দেখেন, আমি যদি আপনাকে যদি এই জায়গায় যদি বুঝাই, টি এখানে ভি, এখানে 0 2 4 6, এখানে ধরেন 0, এখানে ধরেন 8, এখানে ধরেন 15, কথা কি বুঝছেন? এখানে ধরেন আপনার 20। এখন একটা জিনিস থাকে, দেখেন তো স্যার, সময়, আপনি যদি ত্বরণ বের করতে চান, আপনি যদি কি বের করতে চান স্যার? আপনি যদি ত্বরণ বের করতে চান, আপনার কি লাগবে? বেগের বৃদ্ধি লাগবে। ত্বরণ বের করতে চাইলে আপনার কি লাগবে স্যার? বেগের বৃদ্ধি। স্যার, বেগের বৃদ্ধি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনার অবশ্যই দুইটা বেগ দুই ধরনের লাগবে। আদি বেগ আর শেষ বেগ যদি একই ধরনের হয়, বলেন তো বেগের বৃদ্ধি কি হবে? কখনোই হবে না। কোন বস্তুর আদি বেগ যেটা, শেষ বেগও এটা, এই বেগের বৃদ্ধি বের করতে পারবেন? কখনোই সম্ভব না। যেহেতু সমবেগে, যেহেতু সমবেগে আদি বেগ এবং শেষ বেগের মান একই হয়, তাই সমবেগে কোনো বস্তু চললে কখনোই ত্বরণ সৃষ্টি হয় না। তো ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য আপনার কি প্রয়োজন স্যার? অসমবেগ প্রয়োজন। ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য কি প্রয়োজন স্যার? অসমবেগ। কথা কি বোঝাইতে পারছি? এর জন্য আমি লিখলাম অসমবেগের ফলে। তো সমবেগে কোনো বস্তু চললে কখনোই কোনো ত্বরণ সৃষ্টি হয় না। এটা কিন্তু আপনার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট একটা কথা।
সমবেগে চললে বস্তুর ত্বরণ কখনো সৃষ্টি হয় না, ত্বরণ সৃষ্টি হয় অসমবেগের ফলে। কথা কি বুঝতে পারছি? ওকে স্যার, দেখেন অসমবেগের ফলে, এই দেখেন অসমবেগে আদি বেগ শেষ বেগ সমান না, চাইলে একটা থেকে আর একটা মাইনাস করে পার্থক্য বের করা যাবে। এখন পার্থক্য না বের করতে পারলে কখনোই ত্বরণ সৃষ্টি হবে না। তো ত্বরণ সৃষ্টি করতে হলে আপনাকে অবশ্যই বেগের বৃদ্ধি পাইতে হইব। যেহেতু সমবেগে আদি বেগ এবং শেষ বেগ একই হয়, তাই কি স্যার সমবেগে কোনো বস্তু চললে তার ত্বরণ সৃষ্টি হয় না। কথা কি বুঝতে পারছি? ওকে স্যার, ত্বরণ সৃষ্টি হয় অসমবেগের ফলে, এজন্য আমি লিখছি অসমবেগের ফলে যদি বেগ বৃদ্ধির হার হয় তখন সেখানে কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। আর সহজ যে সংজ্ঞা শিখছিলাম, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় স্যার? ত্বরণ। কথা কি বুঝতে পারছি? এখন দেখেন স্যার, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? এ ধারা প্রকাশ করা হয়। ত্বরণকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? ছোট হাতের এ। এই যে আমি লিখছিলাম সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। কথা কি বুঝতে পারছেন? যত সময় যাবে যদি বেগ যদি বৃদ্ধি পায়, সময় যাওয়ার সাথে সাথে বেগ যদি বৃদ্ধি পায়, যে হারে বেগ বৃদ্ধি পাইছে এই বৃদ্ধি পাওয়ার হারটার নামই হলো ত্বরণ। এই বৃদ্ধি পাওয়ার হারের নাম কি স্যার? ত্বরণ। এখন দেখেন তো, আমরা একটা কি করছিলাম স্যার, আমরা কিন্তু স্যার আদি বেগ এবং শেষ বেগ ধরছিলাম। আপনি বলেন ধরি যে আদি বেগ, আপনি আদি বেগকে কি দ্বারা প্রকাশ করছিলেন বলেন তো? আপনি বলেন ধরি আদি বেগ হলো ইউ, তাহলে তার শেষ বেগ কত বলেন? আদি বেগ যদি ইউ হয় তাহলে তার শেষ বেগ কত স্যার? অবশ্যই ভি। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আপনার বেগ যদি বের করতে চাই, আপনার অবশ্যই কি লাগবে? ত্বরণ বের করতে চাইলে আপনার লাগবে বেগের বৃদ্ধি। আপনার কি লাগবে স্যার? বেগের বৃদ্ধি। এখন বেগের যদি আপনি বৃদ্ধি বের করতে চান, অবশ্যই বড় বেগ থেকে ছোট বেগটা মাইনাস করতে হবে, ভি মাইনাস ইউ। বেগের বৃদ্ধি আপনি বের করতে চাইলে আপনাকে কি করতে হবে? এখানে শেষ বেগটা হলো বড় বেগ, তাই শেষ বেগ থেকে আদি বেগটা আমি মাইনাস দিয়ে দিছি। আপনাকে বৃদ্ধি বের করলে হবে না, বেগ বৃদ্ধির হার বের করতে হবে স্যার। বেগ বৃদ্ধির হার বের করতে হবে। তাহলে বলেন বেগ বৃদ্ধির হার কত হবে একটু বলেন তো আমাকে? বেগ বৃদ্ধির হার স্যার ফিজিক্সের ভাষায় হার মানে হলো সময় দ্বারা ভাগ। হার কথার মানে কি? সময় দ্বারা ভাগ। এইটা যদি বেগের বৃদ্ধি হয়, তো বেগের বৃদ্ধির হার কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাই আমি এ ইকুয়াল টু লিখতে পারি, কি লিখতে পারি স্যার? ভি মাইনাস ইউ বাই টি। এই কথা কি বুঝতে পারছেন? এতটুকু জায়গায় বলেন কোনো সমস্যা আছে কিনা? স্যার দেখেন, এখন আমি আপনাকে পড়াইছি হলো ত্বরণ। ত্বরণ মানে হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। অথবা আমি আরেকটা সংজ্ঞা লিখে দিচ্ছি আপনাকে, অসমবেগের ফলে বেগের যে বৃদ্ধি পায় ওইটার হারটাই হলো ত্বরণ। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। স্যার এখন ধরেন আমি আপনার ত্বরণের যে একটা সূত্র, ত্বরণের সূত্রটা আমি কিভাবে আনবো? স্যার আমি ধরছিলাম আদি বেগ হলো ইউ আর শেষ বেগ ধরছিলাম আমি ভি। তাহলে বেগের পরিবর্তন কি হবে বলেন তো, বা বেগের বৃদ্ধি কি হবে? আমরা যদি কোনো বস্তুর বৃদ্ধি বের করতে চাই, যেমন ধরেন আপনার বয়স 15 বছর, আপনার আব্বার বয়স 40 বছর। এখন যদি বলি আপনার থেকে আপনার আব্বার বয়স কত বছর বেশি, তাহলে অবশ্যই আপনি আপনার আব্বার বয়স থেকে আপনার বয়সটা মাইনাস করবেন। তাহলে এইখানে একটা ব্যাগ হলো আদি ব্যাগ, একটা ব্যাগ হলো শেষ ব্যাগ। আমি শেষ ব্যাগকে সাধারণত বড় ধরে নিছি। তাহলে ব্যাগের বৃদ্ধি বের করলে কি করবো স্যার? শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ। এই যে আমি ব্যাগের বৃদ্ধি বের করছি, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ। কথা কি বুঝতে পারছি? এখন তাহলে বেগ বৃদ্ধির হার কি হবে বলেন? বেগের বৃদ্ধি যদি এটা হয়, আমার তো সংজ্ঞার মধ্যে প্রয়োজন বেগ বৃদ্ধির হার। তাহলে হার মানে হলো সময় দ্বারা ভাগ। তাহলে বেগের বৃদ্ধিটাকে সময় দ্বারা ভাগ করে দেবো, বেগের বৃদ্ধিটাকে সময় দ্বারা ভাগ করে দিছি, এইটাই হলো আমার ত্বরণ। তাহলে এটি হলো ত্বরণের রাশিমালা। এইটাই কি স্যার? ত্বরণের রাশিমালা। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কারো সমস্যা আছে? না স্যার। এখন আপনি দেখেন, তাহলে আপনাকে যদি এখন যদি বলা হয় যে ত্বরণের তাহলে ত্বরণের সূত্র কি বেরোলো স্যার? ইয়া ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে তাহলে ভি কি স্যার? ভি হলো আপনার শেষ বেগ স্যার, ইউ কি স্যার? আদি বেগ, টি হলো স্যার সময়। টি কি? সময়। ওকে, এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে স্যার? নাই স্যার। তাহলে আমি যদি এখন এটা একটু মুছে দিলাম, যে দেখেন এখন যদি আমি বলি স্যার তাহলে ত্বরণের সূত্রটা আমার কি বেরোছিল বলেন তো স্যার? ত্বরণের সূত্র বেরোছিল আমার যে ভি ইকুয়াল টু ত্বরণের সূত্র আমার কি বেরোছিল? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। কথা কি বুঝতে পারছেন? তাহলে বি মাইনাস ইউ আমার কি ছিল বলেন তো স্যার? বি মাইনাস ইউ কি ছিল আমার? শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ। কেউ যদি বাংলায় লিখেন তাহলে এইভাবে লিখতে পারবেন যে শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ ডিভাইডেড বাই সময়। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন কেউ যদি আরেকভাবে লিখতে চান, স্যার শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ বলতে কি বুঝাইছিল বলেন তো?
বেগের বৃদ্ধি। শেষ বেগ মাইনাস আদি বেগ বলতে কি বুঝাইছিল? বেগের বৃদ্ধি, বা এটাকে অনেকে বৃদ্ধি না লিখে অনেকে পরিবর্তনও বলে। বেগের বৃদ্ধি বা পরিবর্তন, কথা কি বুঝছেন? ডিভাইডেড বাই সময়। কথা কি বুঝাইতে পারছি? এইগুলো ছিল আমার ত্বরণের সূত্র। আমি ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি, আদি বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময় লিখতে পারি। আবার আমি কি লিখতে পারি স্যার? বেগের বৃদ্ধি ডিভাইডেড বাই সময়। কথা কি বুঝছেন? তাহলে এই তিনটা সূত্র আমি লিখতে পারি। এখন আমি যদি আপনাকে বলি যে স্যার দেখেন যে এখন তাইলে ত্বরণের আমি সূত্রটা কি ত্বরণের একক এবং হলো আপনার মাত্রা। স্যার প্রথমে আমি যদি আপনাকে মাত্রাটা লিখতে বলি, দেখেন স্যার ত্বরণের মাত্রা আমি কি লিখবো? স্যার ত্বরণের মাত্রা যদি আমি লিখতে বলি, বলেন তো ত্বরণ সমান সমান আমি কি লিখতে পারি? আমি ত্বরণের মাত্রা লিখবো। ত্বরণ সমান সমান আমি কি লিখতে পারি? যেহেতু ভি মাইনাস ইউ বাই টি, তার মানে উপরে যেহেতু দুইটা বেগ, তাহলে উপরে আমি বেগ লিখবো, বেগ বাই সময়। কথা কি বুঝছেন? এখন আমি আপনাদেরকে বলছিলাম যতক্ষণ পর্যন্ত সূত্র ভাঙ্গা যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত সূত্র ভেঙে ভেঙে যেতে হবে। মানে যতক্ষণ মৌলিক রাশি না আসবে, যতক্ষণ যৌগিক রাশি থাকবে, যতক্ষণ যৌগিক রাশি থাকবে ততক্ষণ এটাকে ভেঙে ভেঙে যেতে হবে। বেগ একটা যৌগিক রাশি, মানে বেগের সূত্র আছে, যেগুলোর সূত্র লেখা যায় সবগুলো যৌগিক রাশি। কথা কি বুঝছেন? বেগ সমান সমান কি লিখতে পারি বলেন? বেগ সমান সমান লিখতে পারি আমি সরণ বাই সময়। তাহলে নিচে আছে আবার আরেকটা সময়। তাহলে এই জায়গাটা যদি আমি সিস্টেম করে দেখেন, তাহলে সরণ ডিভাইডেড বাই, মানে এটাকে লিখতেছি সরণ বাই সময়। এই যে ভাগটা আছে এই ভাগটাকে আমি গুণ দিলাম, তো নিচে 1 আছে, 1 যাবে উপরে, সময় চলে আসবে নিচে। তাহলে এখানে ঘটনা কি হলো দেখেন তো স্যার? তাহলে এই জায়গাটা থেকে যদি আমি এখানে লিখি, তাহলে ঘটনা কি হলো? উপরে সরণ আর 1 গুণ করলে হবে সরণ, কথা বুঝছেন? আর সময় গুণ করলে হবে এখানে সময় স্কোয়ার। এখানে কি হবে স্যার? সময় স্কোয়ার। তার মানে সরণ একক হলো এল, মানে একক বলতেছি, মাত্রা হলো এল, সময়ের মাত্রা হলো টি, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে এল টি ইনভার্স 2। তাহলে এইটাই হলো আমার সেই ত্বরণের মাত্রা, এল টি ইনভার্স 2। আমি আপনাদেরকে একটা কথা বলি স্যার, আপনারা যখন কোনো কিছুর মাত্রা নির্ণয় করতে যাবেন, মাত্রা লিখতে হয় সবসময় সূত্র থেকে। মাত্রা সবসময় কই থেকে লিখতে হয় স্যার? সূত্র থেকে লিখতে হয়। কথা কি বুঝতে পারছি? মাত্রা সবসময় কই থেকে লিখতে হয় স্যার? সূত্র থেকে লিখতে হয়। কথা কি বুঝছেন? এখন ত্বরণের সূত্র হলো বেগ বাই সময়। ত্বরণের সূত্র কি? বেগ বাই সময়। এখানে আমি বলছি এই রাশিগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা হয় মৌলিক, একটা হয় যৌগিক। কথা কি বুঝতে পারছি? যতক্ষণ যৌগিক রাশি আসবে ততক্ষণ সেগুলোকে ভেঙে ভেঙে যেতে হবে। ব্যাগ হলো একটা যৌগিক রাশি। স্যার যৌগিক রাশি আমি চিনবো কেমনে? আপনাকে সহজভাবে আমি বলে দিছি, যেগুলাকে সূত্র ফেলা যায় এগুলো যৌগিক। মানে যেগুলাকে সূত্র ফেলা যায় এগুলাকে বারবার সূত্র ফেলতে হবে, সূত্র ফেলে ফেলে একদম শেষ করতে হবে। যখন সূত্র ফেলা যাবে না তখন এগুলো বসাইতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ব্যাগের মাত্রাটা আমি বের করলাম। এখন আবার একক দেখেন, ত্বরণের একক। ত্বরণের একক যদি আপনি লিখতেছেন, এখন আপনি দেখেন স্যার, ত্বরণের একক যদি আপনি লিখেন, এককতার সূত্র থেকে লিখতে হয়। কথা কি বুঝতে পারছি? স্যার এখন আমি যদি আপনাকে বলি ত্বরণের এককটা, স্যার আমি ত্বরণের এককটা এক্স্যাক্টলি আমি যদি এখান থেকে যদি আপনাকে নিয়ে যদি একটু কম্পারিজন করে লিখতে বলি, স্যার বললেন স্যার ত্বরণের এককটা কি হবে? স্যার উপরে আছে হলো এল। এল মানে কি বলেন তো আমাকে? এল মানে কি বলেন? এল মানে হলো আমার সরণ। এল মানে কি স্যার? সরণ। সরণ বা দূরত্বের একক কি স্যার? মিটার। সরণ বা দূরত্বের একক হলো মিটার। এই যে দিলাম মিটার। কথা কি বুঝছেন? আর নিচে আছে কি স্যার? সময়। সময়ের একক কি? এই যে দেখেন আমি যদি এখানে যদি লিখি স্যার মিটার, সময়ের একক কি স্যার? সেকেন্ড। এই যে সেকেন্ড, এখানে আছে স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার। তো বুঝছেন যে এম এস ইনভার্স 2। তাহলে এম এস ইনভার্স 2 এইটা হলো আমার ত্বরণের একক। কথা কি বুঝাইতে পারছি স্যার? যে মাত্রা হলো এল টি ইনভার্স 2, একক হলো এম এস ইনভার্স 2। স্যার দেখেন আমি আসলে এককও লিখতে হয় আমাকে সূত্র থেকে। স্যার একক লিখতে গেলেও আপনাকে ভেঙে 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 যেতে হবে এই পর্যন্ত। যতক্ষণ না মৌলিক রাশি আসবে ততক্ষণ আপনাকে ভাঙতে হবে। কথা কি বুঝছেন? তো এখানে এই পর্যন্ত যেহেতু আমি আসছি, তো এই লাইন থেকে আমি সোজাসুজি লিখে ফেলছি। স্যার দেখেন এখানে আছে এল। এল মানে কি স্যার? এল মানে হলো দূরত্ব বা সরণ, এর একক হলো এম, উপর লিখছি মিটার। আর টি, টি মানে হলো সময়, সময়ের একক হলো সেকেন্ড, দিলাম এস। স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এম এস ইনভার্স 2। আমি আবারও একটু কথা বলে রাখি, আমার এই যে ক্লাস রেকর্ড গুলা এগুলো আমি করতেছি শুধুই ক্লাস 9-এর যে স্টুডেন্টরা আছো, আমার প্রিয় স্টুডেন্ট ক্লাস 9-এ যারা আছো, সবাই মাত্র 8 থেকে ক্লাস 9-এ উঠছো, তাদের জন্য আমার এই ক্লাসগুলো। যারা এসএসসিতে পড়েন, যারা অনেক বেশি জানেন, তাদের তো আসলে এই ক্লাসগুলো দেখে ভাববেন যে এগুলো কি পড়াইতেছে, এগুলো তো খুব নর্মাল ইস্যু। কিন্তু যারা ক্লাস 8-এ পড়তেছো বা তোমরা যারা এখন অনেক কিছু জানো, তোমরা যখন ক্লাস 9-এর শুরুতে ছিলা, তারা কিন্তু এগুলা পারতা না। কথা কি বুঝছেন? একদম শুরুর অবস্থায় যারা আছে তাদের জন্য আমার এই ক্লাসগুলো। কারো যদি বেসিক ক্লিয়ার না থাকে, একদম বইয়ের কনসেপ্ট গুলা ক্লিয়ার না থাকে, তারা আমার ক্লাসগুলো করবেন, করে মেইন বইটা রিডিং করবেন। আমি আশা করতেছি খুব ভালো করে মেইন বই আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।
স্যার দেখেন, তাহলে আমি ত্বরণ জিনিসটা আমি বুঝতে পারছি। ত্বরণ কাকে বলে, ত্বরণের সূত্র কি, এবং ত্বরণের একক কি, এবং ত্বরণের মাত্রা কি। দেখেন স্যার, আমি প্রথমেই পড়ছি হলো আপনার ত্বরণ। ত্বরণ কি স্যার? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, বা অসমবেগের ফলে বেগ বৃদ্ধির হার। বেগ যেন বৃদ্ধি পাইব এই ত্বরণ হবে, বেগ বৃদ্ধি না পাইলে ত্বরণ হবে না। তাহলে সমবেগে বেগ বৃদ্ধি পায় না, তাই সমবেগে কোনো বস্তু চললে ত্বরণ সৃষ্টি হবে না। তো ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য প্রথমে অসমবেগ হতে হবে। কথা কি বুঝতে পারছি? এই জন্য আমি লিখছিলাম অসমবেগের ফলে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের সূত্র ছিল আমার এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। কথা কি বুঝতে পারছেন? তারপরে আমি চাইলে এটাকে যে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময় লিখতে পারি। আবার শেষ বেগ মাইনাস আদি বেগ, এটা ছিল আমার বেগের বৃদ্ধি বা বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটাও লিখতে পারি। আবার মাত্রা লিখতে গেলে এটাকে ভেঙে ভেঙে কিভাবে মাত্রাটা লিখছি সেটাও আমি দেখাইছি আপনাকে। এখন ত্বরণের একক এম এস ইনভার্স 2, সেটাও আমি আপনাকে দেখাইছি। কথা কি বুঝতে পারছেন? ওকে স্যার। এখন থেকে স্যার আপনি কিন্তু মনে রাখবেন, বেগ যদি বৃদ্ধি পায় তাহলেই ত্বরণ হবে, বেগ বৃদ্ধি না পাইলে কখনোই ত্বরণ হবে না। এখন ত্বরণ হলো দুই প্রকার। ত্বরণ কয় প্রকার স্যার? দুই প্রকার। আমি মনে রাখবো, ত্বরণ হলো আমার দুই প্রকার। দেখেন যে ত্বরণ হলো দুই প্রকার। এখন খুব ভালো করে বুঝেন, ত্বরণ কত প্রকার স্যার? দুই প্রকার। একটা হলো সুষম ত্বরণ, একটা হলো আমার সুষম ত্বরণ, এইটাকে অনেকে সমত্বরণও বলে, সমত্বরণ। আর একটা হলো আমার অসম ত্বরণ, অসম ত্বরণ। কথা কি বুঝতে পারছেন? ত্বরণ হলো দুই প্রকার, একটা সুষম ত্বরণ, একটা অসম ত্বরণ। কথা কি বুঝতে পারছেন? এখন সুষম ত্বরণ জিনিসটা কি আমি একটু দেখি স্যার। সুষম ত্বরণ, সুষম ত্বরণ জিনিসটা কি দেখি স্যার। স্যার ত্বরণ মানে আমি কি বলছিলাম আপনার মনে আছে? ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। যেই না বেগ বৃদ্ধি পাবে সেই নেই ত্বরণ হবে, যেই না বেগের বৃদ্ধি পাবে না সেই না ত্বরণ হবে না। এই কথাটা আপনাকে ফার্স্ট মনে রাখতে হবে। ত্বরণ সৃষ্টি করতে চাইলে প্রথম কাহিনী আপনার কি বলেন? বেগের বৃদ্ধি পাইতে হবে। কথা কি বুঝতে পারছি? বেগের বৃদ্ধি পাইলেই ত্বরণ হবে, আর নাহলে ত্বরণ হবে না। তাহলে বেগের যদি বৃদ্ধি পাই তাহলে ত্বরণ হবে, আর নাহলে ত্বরণ হবে না। এটা আপনাকে প্রথমে মনে রাখতে হবে এবং মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এই কনসেপ্ট গুলো কিন্তু আমরা যখন পরে ম্যাথমেটিক্যাল করব, বক্স বা গ্রাফের কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো করার জন্য এই কনসেপ্ট গুলো আমার লাগবে। স্যার দেখেন স্যার, আমি আপনাদেরকে বলছিলাম যে যদি কোনো জায়গায় ত্বরণ হতে চায় তাহলে ওই জায়গায় কি হইতে হবে? অবশ্যই বেগের বৃদ্ধি পাইতে হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে সুষম ত্বরণটা মানে হলো, যদি কোনো বস্তু বেগ যা বৃদ্ধি পাবে সেই বেগ বৃদ্ধির হারটা যদি একটা নির্দিষ্ট হারে বাড়ে, তখন সেটা হবে সুষম ত্বরণ। যদি কোনো বস্তুর বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, কি বলছি স্যার? লিখেন, কোনো বস্তুর বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পালে, কোনো বস্তুর বেগ নির্দিষ্ট হারে, কোনো বস্তুর বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে, কথা কি বুঝাইতে পারছি? কোনো বস্তুর বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে তখন তাকে সুষম ত্বরণ বলে, তখন তাকে সুষম ত্বরণ বলে। কথা কি বুঝতে পারছেন? কোন বস্তুর বেগ যদি একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, যেমন ধরেন আমি যদি এই জায়গায় যদি একটা যদি বক্স আঁকি, যেমন দেখেন স্যার, একটু এদিকে চিন্তা করেন, আমার বক্সটা একটু চিন্তা করেন। এখানে দিলাম টি, এখানে দিলাম ভি, এখানে 0, এখানে 2, এখানে 4, এখানে 6। কারণ ব্যাগগুলো চিন্তা করেন, এখানে দিলাম ধরেন আপনার 0, এখানে দিলাম আপনার 5, এখানে দিলাম 10, এখানে দিলাম 15। আর যেমন ধরেন আপনি আরো 2টা ঘর বৃদ্ধি করেন, এখানে দেন 8, এখানে দেন 10, তাহলে এখানে আপনার দেন 20, এখানে দেন 25। স্যার একটু এখানে থাকা দেখেন তো স্যার, এই যে ঘরটা, এই ঘরটা ছিল আপনার সময়ের ঘর। কার ঘর? সময়, টি দিয়ে বুঝছিলাম সময়। এই যে ঘরটা, এইটা ছিল আপনার বেগের ঘর। স্যার কার ঘর? স্যার বেগের ঘর। কথা কি বুঝাইতে পারছি? স্যার এই ঘরে আপনি থাকায় সুন্দর করে দেখেন তো স্যার, এটা সময় সবসময় বৃদ্ধি পাবে, সময় নিয়ে আপনার চিন্তার কোনো কিছু নাই। সময় অলওয়েজ বৃদ্ধি পাবে, এই নিয়ে চিন্তার কোনো কিছু নাই। স্যার এখানে ব্যাগটা যে বৃদ্ধি পাইছে বলেন তো, এখান থেকে এখানে কত বৃদ্ধি পাইছে স্যার? এখান থেকে এখানে কত বৃদ্ধি পাইছে? 5। এইখান থেকে এখানে কত বৃদ্ধি পাইছে? 5। 5-এর পরে 10, 10-এর পরে কত হয়েছে? 15। এখানেও কিন্তু আবার 5 বৃদ্ধি পাইছে। 15-এর পরে হয়েছে 20, এখানেও 5 বৃদ্ধি পাইছে, এখানেও 5 বৃদ্ধি পাইছে। আর স্যার একটা জিনিস একটু তাকায় দেখেন তো, বেগের বৃদ্ধিটা সবসময় কত করে বৃদ্ধি পাইছে স্যার? 5 করে বৃদ্ধি পাইছে না? আমি তো সঙ্গের মধ্যে এটাই বলছি, কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, কোন বস্তুর বেগ যদি কিভাবে বৃদ্ধি পায় স্যার? নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, তখন সেটা সুষম ত্বরণ, ফিক্সড। কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় তখন সেটা সুষম ত্বরণ। কথা কি বুঝাইতে পারছি?
এখন এখানে সবসময় কত করে বৃদ্ধি পাইছে? 5 করে বৃদ্ধি পাইছে। সবসময় 10 করে বৃদ্ধি পাইতে পারে, সবসময় 15 করে বৃদ্ধি পাইতে পারে, সবসময় 20 করে বৃদ্ধি পাইতে পারে। কথা কি বুঝতে পারছি? যেমন ধরেন আপনি আপনার ঘড়িতে এখন একটা মোটরসাইকেল স্টার্ট দিলেন, এক্সিলারেটর ধরলেন, আপনি দেখতেছেন এখন আপনার সময় হলো ধরেন আপনার 0.000। কথা কি বুঝতে পারছেন? 7টা বেজে 00। কথা কি বুঝছেন? যখন আপনি এক্সিলারেটর পিক আপ দিচ্ছেন, তখন আপনি 5 মিনিট পরে দেখলেন গাড়ির ব্যাগ হইলো আপনার 20, আরো 5 মিনিট পরে ব্যাগ দেখলেন 40, আরো 5 মিনিট পরে ব্যাগ দেখলেন 60, আরো 5 মিনিট পরে ব্যাগ দেখলেন 80। তাহলে বলেন তো প্রতি 5 মিনিট পর পর গাড়ির ব্যাগ কত করে বৃদ্ধি পাইছে স্যার? প্রথমে দেখছিলেন 20, পরে দেখছেন 40, কত বাড়লো? 20 বাড়লো। পরে দেখলেন 60, আরো কত বাড়লো? 20 বাড়লো। এরপরে দেখছেন 80, তাহলে কত বাড়লো? আরো 20 বাড়লো। তাহলে গাড়ির ব্যাগ যদি সবসময় সমান হারে বৃদ্ধি পায়, কথা কি বুঝতে পারছেন? কোন গাড়ির ব্যাগ যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকে, তখন সেটাকে আমি বলবো সুষম ত্বরণ। কথা কি বুঝাইতে পারছি? এইটাই ছিল আমার সুষম ত্বরণ। এই যে এইটা ছিল আমার একটা সুষম ত্বরণ। কথা কি বুঝছেন? এখন সুষম ত্বরণে যদি আমি গ্রাফ আঁকতে চাই, একটু দেখেন তো স্যার। সুষম, এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর। x অক্ষ বরাবর আমি নিব সবসময় সময়, আর y অক্ষ বরাবর নিব আমি ব্যাগ। কথা দেখেন স্যার, গ্রাফটা একটু চিন্তা করুন স্যার। আমি যদি গ্রাফটা আঁকতে চাই, যেমন এইখানে এই অক্ষ বরাবর সময়গুলো আমি দিব, এখানে হলো 0, এটা মূল বিন্দু 00, এইখানে হলো আপনার 2, এটা হলো 4, এটা হলো 6, এটা হলো 8, এটা হলো 10। কথা কি বুঝছেন? এখন আমি যদি আপনার এগুলা দেই, যে এখানে হলো 5, এটা হলো আপনার 10, এটা হলো আপনার 15, এটা হলো আপনার 20, এটা হলো আপনার 25। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন একটু এখানে থাকায় দেখেন, আপনার সময় যখন শূন্য, তখন ব্যাগ কত? শূন্য। সময় যখন শূন্য, ব্যাগও শূন্য। কথা কি বুঝাইতে পারছি? পরে সময় যখন 2, ব্যাগ কত? 5। সময় যখন 2, ব্যাগ কত স্যার? 5। কথা কি বুঝছেন? সময় যখন 4, ব্যাগ কত? 10। সময় যখন 4, ব্যাগ কত স্যার? 10। কথা কি বুঝাইতে পারছি? সময় যখন 6, ব্যাগ কত? 15। সময় যখন 6, তখন তার ব্যাগ কত স্যার? এই যে স্যার 15। সময় যখন 6, ব্যাগ হলো 15। কথা কি বুঝতেছেন? ওকে। পরে সময় যখন 8, এই যে তাকায় দেখেন, সময় যখন 8, ব্যাগ কত স্যার? 20। সময় যখন 8, তখন ব্যাক কত স্যার? এই যে 20। পরে সময় যখন 10, তখন ব্যাক কত স্যার? সময় যখন 10, ব্যাক কত? 25। এই যে আপনার 25। এই যে দেখেন এখন টানটা কিভাবে উঠছে। ও হালকা একটু বেঁকে গেল, একদম সোজা বাগিয়ে উঠবে। কথা কি বুঝতে পারছি? সুষম ত্বরণে চললে একদম এভাবে গিয়ে গ্রাফটা উঠবে। কথা কি বুঝছেন? এই হলো আপনার সুষম ত্বরণে চলমান বস্তুর গ্রাফ। কথা কি বুঝছেন? সুষম ত্বরণটা মানে হলো, ত্বরণ মানে হলো ব্যাগ বৃদ্ধি পাবে, যে জায়গায় ব্যাগ বৃদ্ধি পাবে ওই জায়গায় ত্বরণ হবে ফিক্সড। এখন সুষম ত্বরণ মানে হইলো, যদি সময়টা, যদি তো ব্যাগটা কোনটা স্যার? ব্যাগ। যদি ব্যাগ, সময় আপনার দেখার দরকার নাই, আপনি দেখবেন ব্যাগ, যদি ব্যাগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, যদি ব্যাগ কিভাবে বৃদ্ধি পায়? নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, তখন সেটা সুষম ত্বরণ। কথা কি বুঝতে পারছি? এখন অসম ত্বরণটা কি একটু থাকায় দেখেন স্যার। অসম ত্বরণ, অসম ত্বরণ। সুষম ত্বরণ ছিল কোন বস্তুর ব্যাগ যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। এখন আপনি বলবেন কোন বস্তুর ব্যাগ যদি ভিন্ন ভিন্ন উপায়ে বৃদ্ধি পায়। কোন বস্তুর ব্যাগ যদি ভিন্ন ভিন্ন উপায়ে বৃদ্ধি পায়, ভিন্ন ভিন্ন উপায়ে বৃদ্ধি পায়। কথা কি বুঝাইতে পারছি? কোন বস্তুর ব্যাগ যদি ভিন্ন ভিন্ন উপায়ে বৃদ্ধি পায়, তাকে অসম ত্বরণ বলে। তাকে কি বলে স্যার? অসম ত্বরণ বলে। এই কথায় কোনো প্রবলেম আছে? দেখেন স্যার, বুঝতেছেন আমি আশা করতেছি সবাই। স্যার আমরা পড়তেছি হলো ত্বরণ। ত্বরণ হয় দুই প্রকার, একটা সুষম ত্বরণ, একটা অসম ত্বরণ। সুষম ত্বরণ মানে হইলো, ত্বরণ মানে কিন্তু বেগের বৃদ্ধি, ত্বরণ মানেই বেগের বৃদ্ধি, যে জায়গায় বেগের বৃদ্ধি হবে ওই জায়গায় ত্বরণ হবে। কথা কি বুঝছেন? এখন বেগের বৃদ্ধি দুই ভাবে হইতে পারে। একটা হয় নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইতে পারে বেগ, আর একটা হলো যে কোনো ভাবে বৃদ্ধি পাইতে পারে। বেগ যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, এক কথায় এখন একটা গাড়ির বেগ দেখলেন 5, পরে 10, পরে 15, পরে 20, পরে 25, বা এখন দেখলেন 10, পরে 20, পরে 30, পরে 40, মানে সবসময় যদি 10 করে বাড়ে, সবসময় যদি 5 করে বাড়ে, সবসময় যদি 2 করে বাড়ে, সবসময় যদি 12 করে বাড়ে বা 15 করে বাড়ে, যদি ব্যাগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় সেটা সুষম ত্বরণ। যদি কোনো বস্তুর ব্যাগ নির্দিষ্ট হারে বৃদ্ধি না পেয়ে ভিন্ন ভিন্ন উপায়ে বৃদ্ধি পায়, কথা কি বুঝছেন? সেটা অসম ত্বরণ। এখন অসম ত্বরণে যদি আমি একটা বক্স আঁকি, আপনি একটা বক্স দেখলে এটা বুঝে ফেলবেন স্যার। এখন আপনি একটু এখানে থাকায় দেখেন যে এখানে হলো টি, এখানে হলো ভি, এখানে হলো 0, 2, 4, 6, এখানে ধরেন আপনি দিলেন 0, এখানে আপনি ব্যাগ দিলেন 8, এখানে আপনি ব্যাগ দিয়ে দিলেন ধরেন 15, এখানে আপনি ব্যাগ দিয়ে দিলেন ধরেন আপনার 20, এখানে 8 সেকেন্ডে আপনি আবার আর একটু ব্যাগ দিলেন, এখানে ব্যাগ দিয়ে দিলেন ধরেন আপনার 22। এখন একটু আপনি থাকায় দেখেন তো, আপনার সময়গুলো দেখেন, সময় নিয়ে আপনার চিন্তার কারণ নাই, সময় নির্দিষ্ট হারে বাড়বে।
কথা কি বুঝছেন? আপনার দেখতে হবে আসলে ব্যাগ ব্যাগ যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় সেটা সুষম ত্বরণ, আর ব্যাগ যদি ভিন্ন ভিন্ন উপায়ে বৃদ্ধি পায় তখন সেটা অসম ত্বরণ। স্যার দেখেন এখানে 0, তো এখান থেকে এখানে কত বাড়লো স্যার? 8 বাড়ছে স্যার। কথা কি বুঝছেন? 8-এর পরে হয়ে গেছে 15, তো এখান থেকে কত বাড়ছে? 7 বাড়ছে। দেখছেন? তাহলে এখান থেকে এনে কত বাড়লো স্যার? এখানে বাড়ছে 5, এখানে আবার কত বাড়ছে স্যার? 2। স্যার ব্যাগ যে বৃদ্ধি পাইছে কোনো নির্দিষ্ট ভাবে বৃদ্ধি পাইছে, যদি নির্দিষ্ট ভাবে বৃদ্ধি পাইছে সেটা সুষম ত্বরণ, ভিন্ন ভিন্ন উপায়ে বৃদ্ধি পাইছে বিদায় তার নাম হয়ে গেছে অসম ত্বরণ। তার নাম কি হয়ে গেছে স্যার? অসম ত্বরণ। তাহলে অসম ত্বরণে যদি আমি গ্রাফটা আঁকি, এখন ছায়া দেখেন স্যার অসম ত্বরণের গ্রাফটা আমার কেমন হয়ে যাবে স্যার? এখন আমি যদি আপনাকে বলি যে, যেমন ধরেন এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা হলো অয় অক্ষ বরাবর, আমি এক্স অক্ষ বরাবর নেই যদি সময়, এবং অয় অক্ষ বরাবর যদি নেই আমি ব্যাগ, একটু এখানে একটু থাকায় দেখেন, আমি এক্স অক্ষ বরাবর নিলাম সময়, অয় অক্ষ বরাবর নিলাম হলো ব্যাগ। স্যার এখন একটু এখানে থাকায় দেখেন, এটা হলো আমার মূলবিন্দু 0 বা 0। স্যার দেখেন এখন যদি আমি নেই এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8, আরো কি আছে? নাই স্যার, এখানে 8। এখন আমি যদি আপনাকে ব্যাগগুলা যদি বলি, স্যার এই পর্যন্ত দিলাম দিলাম হলো আপনি 8। কথা কি বুঝছেন? এখানে দিলাম হলো আপনার 15। কথা কি বুঝছেন? এইখানে দিলাম হলো আপনার 20, এখানে দিলাম হলো আপনার 22। স্যার এখন একটু আপনি চিন্তা করে দেখেন, আমি যদি বলি 0 সেকেন্ডে ব্যাগ কত স্যার? 0। 0 সেকেন্ডে ব্যাগ হলো আপনার 0। দেখেন 0 সেকেন্ডে ব্যাগ হলো 0। যখন 2 সেকেন্ড ব্যাক কত? 8। 2 সেকেন্ডে ব্যাক কত স্যার? 8। কথা কি বুঝছেন? 2 সেকেন্ডে ব্যাক হলো 8। এখন 4 সেকেন্ডে ব্যাক কত? 15। 4 সেকেন্ডে ব্যাক হলো আপনার 15। এই জায়গায় তাকায় দেখেন 4 সেকেন্ডে ব্যাক হলো আপনার 15। স্যার দেখেন 6 সেকেন্ডে ব্যাক কত স্যার? 6 সেকেন্ডে ব্যাক হলো 20। স্যার 6 সেকেন্ডে ব্যাক হলো আপনার 20। 8 সেকেন্ডে ব্যাক কত স্যার? 8 সেকেন্ডে ব্যাক হলো আপনার 22। কথা কি বুঝছেন? তার মানে একটা এদিক দেয়া, দেখছেন স্যার অসমতরণের গ্রাফটা কিরকম হয়েছে স্যার? কথা কি বুঝাইতে পারছি? এই হলো আসলে বিষয়। কথার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? আপনি এখানে এই দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন। ত্বরণ দুই প্রকার, একটা সুষম একটা অসম। বেগ বাড়লে ত্বরণ হবে আর নাহলে ত্বরণ হবে না। ত্বরণ হয়তোবা সুষম হবে নয়তোবা অসম হবে। সুষম হবে কখন? যখন বেগটা নির্দিষ্ট হারে বাড়বে। আর অসম হবে কখন? বেগ বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু নির্দিষ্ট হারে না। এখন বললো 2, মানে এখন দেখলেন, এখন বেগ দেখলেন আপনি ধরেন গাড়িতে 10, পরে এর 5 সেকেন্ড পরে গাড়িতে বেগ দেখবেন আপনি 20, এর 5 সেকেন্ড পরে গাড়িতে বেগ দেখবেন 22, এর 5 সেকেন্ড পরে গাড়িতে বেগ দেখবেন 28, এর 5 সেকেন্ড পরে গাড়িতে বেগ দেখবেন ধরুন 40। সেকেন্ড প্রথমে বাড়লো 10, পরে বাড়ছে 2, পরে বাড়ছে 6, ভিন্ন ভিন্ন ভাবে বেগটা বৃদ্ধি পাবে, তখন সেটা হয়ে যাবে অসমতরণ। দেখেন স্যার এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার আমি আশা করতেছি ত্বরণ আমরা সবাই বুঝতে পারছি। স্যার এই কনসেপ্টগুলো কিন্তু আমার লাগবে। কথা কি বুঝছেন? আমরা যখন আপনার অঙ্কগুলা করব তখন অঙ্কগুলা করার সময় এগুলো আমার লাগবে। ওকে স্যার। এখন দেখেন, এখন পড়বো হলো আমরা মন্দন। স্যার মন্দনটা হইলো সাধারণত ত্বরণের একটা বিপরীত রাশি স্যার। এখন দেখেন স্যার, ত্বরণ মানে হলো বেগ বৃদ্ধি পাওয়া। এখন মন্দন মানে কি জানেন স্যার? মন্দন মানে হলো বেগ হ্রাস পাওয়া। দেখেন স্যার, আমি যদি মন্দনের সংজ্ঞাটা যদি এই জায়গায় আপনাকে দিই, লিখেন, খাতা নিয়ে লিখেন যে সময়ের সাথে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। বেগ হ্রাসের হারকে মন্দন বলে। স্যার দেখেন, আমি যদি আপনাকে, আপনারা তো আসলে নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, আমি যদি আপনাদেরকে খুব শর্টকাটে এমনকি খুব ভালো করে বুঝাইতে চাই, তখন এই জায়গাতে আমি একটা কথাই বলবো, আপনি একটু একটা বিষয় একটু মনে নেন, ত্বরণ এবং মন্দন দুটো সিমিলার টাইপের রাশি। কথা কি বুঝাইতে পারছি? এখন ত্বরণকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, এখন মন্দনকেও এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ মানে হইলো বেগ বৃদ্ধি পাবে। কথা কি বুঝতে পারছেন? আর মন্দন মানে হলো বেগ হ্রাস পাবে। স্যার বলেন তো, ত্বরণ কি সমবেগের ফলে সৃষ্টি হয়েছিল নাকি অসমবেগের ফলে সৃষ্টি হয়েছিল? ত্বরণ সৃষ্টি হয়েছিল অসমবেগের ফলে। তা মন্দন কি জীবনে সমবেগে সৃষ্টি হবে? একটু চিন্তা করেন তো। বেগ যদি হ্রাস পায় তখনই মন্দন হবে। সমবেগে কি বেগ কখনো হ্রাস পাবে? না স্যার, কখনো হ্রাস পাবে না। তা বেগ হ্রাস পাইতে গেলে আপনাকে অসমবেগে আসতে হবে। অসমবেগ মানে হয়তো বেগ বাড়বো হয়তো বেগ কমবো। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন দেখেন, তাহলে মন্দনও সৃষ্টি হবে অসমবেগের ফলে। এই সময়ের সাথে বেগ হ্রাসের হারকে, বা আপনি যদি আগেরটার মতো করে লিখেন, অসমবেগের ফলে বেগ হ্রাসের হারকে মন্দন বলে, ওইটা হবে। ওইটা বরং সংজ্ঞাটা ভালো হবে। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমি মন্দনের সংজ্ঞা বললাম যে ত্বরণ মানে হলো বেগ বৃদ্ধি পাওয়া,
আর মন্দন মানে হলো বেগ হ্রাস পাওয়া। যেই সময়ে হ্রাস পাইছে সেই সময় দ্বারা ভাগ করে দিলে ভাইব মন্দন, আর যে সময়ে বৃদ্ধি পাইছে সময় দ্বারা ভাগ করে দিলে ভাইব ত্বরণ। এতটুকু জায়গায় কারো কোনো সমস্যা আছে? সেখানে মন্দনকেও সাধারণত এ দ্বারাই প্রকাশ করা হয়। সাধারণত আমি যদি আপনাকে বলি মন্দনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারাই প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। এখন ত্বরণের সূত্র যেটা ছিল, ত্বরণের সূত্র যেটা ছিল মন্দনের সূত্র এটাই ভি মাইনাস ইউ বাই টি। কিন্তু আপনি একটু মনে রাখবেন যে ত্বরণের যে মানটা, এই মানটা যদি মাইনাস আসে তখনই সেখানে মন্দন হবে। ত্বরণের মান যদি মাইনাস আসে তখনই সেখানে কি হবে স্যার, মন্দন হবে সাধারণত। কথা কি বুঝছেন? ক্লাস নবম দশম শ্রেণীর যা স্টুডেন্টরা আছো তারা এতটুকু কথা মনে রাখো যে ত্বরণের মান যদি মাইনাস আসে তখনই সেটা কি হয়ে যাবে, মন্দন হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এখানে যদি আমি আপনাদেরকে বলি সেম কথা, স্যার মন্দন আমার দুই প্রকার। মন্দন আমার কয় প্রকার স্যার? দুই প্রকার। একটা হলো সুষম মন্দন, একটা হলো সুষম বা সমমন্দন, আর একটা হলো আপনার অসম মন্দন, অসম মন্দন। কথা কি বুঝছেন? মন্দন আমার দুই প্রকার, একটা সুষম মন্দন, একটা অসম মন্দন। কথা কি বুঝাইতে পারছি? একটা সুষম মন্দন আর একটা অসম মন্দন। স্যার সুষম মন্দন কোনটা স্যার এবং অসম মন্দন কোনটা? খুব ভালো করে বুঝি। স্যার আমি আপনাকে বলছিলাম বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। স্যার এখন আপনার মনে প্রশ্ন আসবে, স্যার বেগ আসলে হ্রাস পায় কিভাবে, একটু আমাকে বুঝাই দেন তো। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা মোটরসাইকেল চালাইতেছেন, আপনি মানে মোটরসাইকেল ড্রাইভ করতেছেন। এখন এই মুহূর্তে আপনি তাকায় দেখলেন আপনার মোটরসাইকেলের বেগ হলো 80। আপনি যে সামনে যে স্পিডোমিটার আছে ঘড়ির কাঁটার মতো যন্ত্রটা, স্পিডোমিটার থাকায় দেখলেন এই মুহূর্তে আপনার গাড়িতে ব্যাগ হলো 80। এই মুহূর্তে একটা কুকুর ছানা পড়ে গেছে সামনে, আপনি কি তার উপর দিয়ে চালাই দিবেন? যদি আপনি কুকুর ছানার উপর দিয়ে চালায় দেন, একটু পরে মোটরসাইকেল আপনার উপরে থাকবে, আপনি মোটরসাইকেলের উপরে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে ব্রেক কষতে হবে। এখন আপনাকে ব্রেক যখন আপনি কষলেন, তখন দেখবেন ঠিক 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে আপনার ব্যাগ চলে আসবে 60-এ, আরো 5 সেকেন্ড পরে আপনার ব্যাগ চলে আসবে 40-এ, পরে চলে আসবে 35-এ। আস্তে আস্তে ব্যাগ কি করতে থাকবে স্যার? কমতে থাকবে। বা আপনি যখন গাড়ি চালাইতেছেন, সামনে একটা আঁকা বাঁকা রাস্তা পরে, যে মোড় পরে, তখন ওই জায়গায় গাড়ি আমাদের স্লো করতে হয়। এই যে ব্যাগ কমতেছে, এই যে ব্যাগ কমার যে একটা হার, সেটাকে বলা হয় মন্দন। আপনি গাড়ি চালাইতেছেন চালাইতেছেন, হঠাৎ করে একটা মুরব্বী লোক সামনে পড়ে গেল, তখন আপনাকে ব্রেক কষতে হবে। ব্রেক কষলে আস্তে আস্তে ব্যাগ কমতেছে, এই যে ব্যাগ কমতেছে, এই যে কমার যে একটা হার, এটাকে বলা হয় মন্দন। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন দেখেন যে ব্যাগ যে কমে স্যার, বৃদ্ধি পাওয়ার সময় নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইতে পারে, কিন্তু কমার সময় নির্দিষ্ট হারে কমতে পারে না? অবশ্যই পারে স্যার। ব্যাগ যদি নির্দিষ্ট হারে হ্রাস পায় সেটা হবে নির্দিষ্ট হারে হ্রাস পায়, নির্দিষ্ট হারে হ্রাস পায়। দেখেন স্যার, ব্যাগ যদি নির্দিষ্ট হারে হ্রাস পায় তখন সেটা হবে সুষম মন্দন, আর অসম মন্দন হইল যে কোনো উপায়ে হ্রাস পায়, যে কোনো উপায়ে হ্রাস পায়। কথা কি বুঝাতে পারছি? সুষম মন্দন মানে ব্যাগ কমবে, কিভাবে কমবে স্যার? নির্দিষ্ট হারে কমবে। আর অসম মন্দন কিভাবে কমবে স্যার? যে কোনো ভাবে কমবে। এখন আমি যদি আপনাকে যদি একটা বক্স দিয়ে যদি একটু বুঝাই দিই, একটু তাকায় দেখেন তো, এটা যদি একটা বক্স হয় স্যার, এটা আপনার টি, এটা আপনার ব্যাগ, এটা আপনার শূন্য, এটা আপনার ধরেন 2, 4, এটা 6, এটা ধরেন 8। স্যার এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার গাড়িতে এখন ব্যাগ আছে 30, আপনি ব্রেক করলেন, আপনার ব্যাগ আসছে ধরেন 30-এর পরে আসছে ধরেন আপনার কত আসছে, ধরেন 20, তারপরে আপনার গাড়িতে ব্যাগ আসছে ধরেন আপনার 10, এখন গাড়িতে ব্যাগ আসছে ধরেন আপনার 40। কথা কি বুঝছেন? এখন আপনি তাকায় দেখেন তো, প্রথমে আপনার ব্যাগটা কত ছিল স্যার? 30, তারপরে ব্যাগটা কত হচ্ছে স্যার? 20, তারপরে কত হচ্ছে? 10, তারপরে কত স্যার? 0। তো এখান থেকে এখানে কত কমছে স্যার? 10 কমছে। এখান থেকে এখানে কত কমছে? আরো 10 কমছে। এখান থেকে এখানে কত কমছে স্যার? আরো 10 কমছে। সেহেতু যেহেতু ব্যাগ কম, একটা নির্দিষ্ট হারে কমছে, তাই সেটা হয়ে গেছে সুষম মন্দন। ব্যাগ যদি নির্দিষ্ট হারে হ্রাস পায় সেটা হয়ে যায় সুষম মন্দন। আর অসম মন্দন মানে ভিন্ন ভিন্ন উপায়ে যদি হ্রাস পায়। যেমন আমি যদি আপনাকে যদি ঠিক একটা যদি এইভাবে যদি আঁকি, দেখেন তাকায় দেখেন, এটা হলো আপনার টি, এটা হলো আপনার ভি। কথা বুঝেন? এখন যদি আমি আপনাকে যদি বলি যে এখানে ধরেন 0, এখানে ধরেন 2, এখানে 4, এখানে 6, এখানে 8। স্যার একটু এখানে চিন্তা করেন, এখানে আপনি ব্যাগ দেখলেন যে আপনার গাড়ি ব্যাগ 50, তবে এখান থেকে ব্যাগ আপনি দেখলেন 40, এখান থেকে ব্যাগ দেখলেন 35, এখানে আপনি ব্যাগ দেখলেন স্যার 35, এখানে আপনি ব্যাগ দিকে ফেললেন 15, এখানে আপনি ব্যাগ দিকে ফেললেন 0। স্যার দেখেন তো একটু চিন্তা করে, এখানে ব্যাগটা আপনার কত কমছে? এখান থেকে এখানে আপনার ব্যাগ কমছে হলো 10, এখান থেকে ব্যাগ কমছে হলো আপনার 5,
এখন দেখেন 35-এর পরে 15 হয়ে গেছে, তার মানে এখানে আপনার ব্যাগটা কত কমছে স্যার? 25। এখানে ব্যাগ কমে গেছে 20, এখানে ব্যাগ কমছে 15। একটু চিন্তা করে দেখেন তো, ব্যাগ যে হ্রাস পাইছে কোনো নির্দিষ্ট হারে হ্রাস পাইছে, স্যার ভিন্ন ভিন্ন উপায়ে হ্রাস পাইছে। কথা কি বলছেন? যদি ভিন্ন ভিন্ন উপায়ে হ্রাস পাই তখন সেটা অসম মন্দন, তখন সেটা কি স্যার? অসম মন্দন। স্যার এখন দেখেন স্যার, আমি যদি সুষম মন্দনের যদি একটা গ্রাফ আঁকতে চাই, একটু চিন্তা করেন স্যার, এটা হলো আপনার এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এক্স অক্ষ বরাবর আমি সবসময় নিব সময়, আর ওয়াই অক্ষ বরাবর নিব আমি অলওয়েজ ব্যাগ। স্যার একটু চিন্তা করেন স্যার, আমি যদি এখানে যে গ্রাফটা যদি আঁকি, গ্রাফটার মধ্যে আমার কি হবে? এটা মূলবিন্দু শূন্য, যে এটা হলো আপনার 2, এটা হলো আপনার 4, এটা হলো আপনার 6, হ্যাঁ এই পর্যন্ত থাকুন। এরপরে দেখেন আপনার যে দিচ্ছে স্যার, এখানে ধরেন আপনার 10, এখানে ধরেন আপনার 20, এখানে ধরেন আপনার 30। স্যার একটু চিন্তা করেন তো স্যার, যখন সময় শূন্য, যখন সময় শূন্য তখন ব্যাগ কত স্যার? 30। সময় যখন শূন্য ব্যাগ হলো 30, এই যে আমি দিলাম। পরে সময় যখন 2 ব্যাগ কত স্যার? 20। সময় যখন 2 ব্যাগ কত স্যার? 20। কথা কি বুঝছেন? সময় যখন 4 ব্যাগ কত? 10। সময় যখন 4 ব্যাগ কত স্যার? 10। 4 ব্যাগ হলো 10। কথা বুঝছেন? সময় যখন 6 ব্যাগ কত? শূন্য। এই দেখেন স্যার, নির্দিষ্ট হারে কমছে, দেখছেন? এইটা হলো স্যার সুষম মন্দনের গ্রাফ। কথা বুঝাইতে পারছি? এইটা হলো আপনার সুষম মন্দনের গ্রাফ। এগুলো একটু ভিতর থেকে চিন্তা করেন, সব কিছুই হবে ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। মানে ত্বরণ এবং মন্দন দুইটা ক্লোজলি, দুইটা রাশি, একদম ক্লোজ দুইটা রাশি, এগুলার মানে আপনার সংজ্ঞা সিমিলার, একটা খালি ব্যাগ বাড়বে আর একটা শুধু ব্যাগ কমবে, দুইটাকে ইয়া দ্বারা প্রকাশ করা হয়, দুইটা সূত্র সেম, একটার মধ্যে এর মান ধনাত্মক আসবে, একটার মধ্যে এর মান ঋণাত্মক আসবে। কথা কি বুঝাইতে পারছি স্যার? ওকে। এরপরে দেখেন, আপনি সুষমান্তনের গ্রাফটা বললেন স্যার, অসমান্তনের গ্রাফটা আপনার আইগা নেন, এগুলো এইভাবেই হবে, এটা আর আমি আঁকতেছি না। কথা কি বুঝছেন? অসমান্য গ্রাফটা একই সিস্টেমই হবে। এখন মন্দন জিনিসটা হলো ব্যাগ হ্রাস পাওয়া, নির্দিষ্ট হারে হ্রাস পেলে সুষম মন্দন, যে কোনো উপায়ে হ্রাস পেলে সেটা অসম মন্দন। আমরা আপনাদেরকে বলছিলাম যে ক্লাসগুলো আমরা একদম বেসিক জিরো লেভেল থেকে দিব, ক্লাসগুলো একদম জিরো লেভেল থেকে ক্লাসগুলো দিতেছি। যাদের প্রয়োজন হয় তারা সবাই ক্লাসগুলো করেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন। আমাদের সাথে যুক্ত থাকলে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আর ক্লাসগুলো কেমন হইতেছে, আপনারা কি ক্লাসগুলো বুঝতেছেন কিনা, তা আমাদেরকে কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ক্লাসগুলা আপনি হয়তো ইউটিউবেও দেখতে পারেন বা ফেসবুকেও দেখতে পারেন। কথা কি বুঝতে পারছেন? যদি ফেসবুকে দেখেন, আমাদের ক্লাসগুলা কমেন্ট সেকশনে ভিডিও করে মানে কমেন্ট দিয়ে আমাদেরকে জানাই দিবেন যে ক্লাসগুলা কোন জায়গাগুলো বুঝতেছেন না, কোন জায়গাগুলো আবার একটু বুঝাই দিতে হবে আপনাদেরকে। আর বা নতুন যদি কোনো ক্লাসের ভিডিও আপনারা চান, স্যার স্যার এই টপিকের উপরে ভিডিও দেন, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন, আমরা ওই ওই অধ্যায়ের উপর বা ওই টপিকের উপর ক্লাস দিব আপনাদের খুশির জন্য ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম এই যে আমাদের যে প্রতিষ্ঠান নাইম সেরেনা, এই প্রতিষ্ঠানের সাথে আপনারা যুক্ত থাকেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের সার্ভিস দিব ইনশাল্লাহ। এর কারণ নেই, আমরা এখানে আপনাদেরকে যে আজকে আমরা ত্বরণ এবং মন্দন টপিক বললাম, এখন আমরা পড়বো হলো গতির সমীকরণ। স্যার দেখেন, ও পড়ে গেল, এখন আমরা পড়বো গতির সমীকরণ। স্যার দেখেন স্যার, গতির সমীকরণগুলো যদি আমি পড়ি, এখন আমরা স্যার ত্বরণ মন্দন শেষ হলো, এখন পড়বো আমরা গতির সমীকরণ। স্যার গতির সমীকরণগুলা আমি আপনাদের জন্য অফ ক্যামেরাতে লিখে রাখছি, অথবা ক্লাসটা অনেক বড় হয়ে যাইতেছে, তাই অফ ক্যামেরাতে গতির সমীকরণগুলো আমি লিখে রাখছি। স্যার দেখেন স্যার, সাধারণত এই অধ্যায়টা যদি আপনারা পড়তে চান তাহলে আপনাকে এই সমীকরণ মানে এই কয়েকটা সূত্র শিখলেই হয়ে যাবে। কারণ আপনারা যারা ক্লাস 9-এ আছেন, তোমরা যারা ক্লাস 9-এ আছো, তোমাদের মনে হইতে পারে স্যার এত সূত্র কেন, স্যার এত হিজিবিজি কেন। স্যার এখানে আসলে কোনো কিছুই নেই, আমি আপনাদেরকে একটু কথা বললেই খুব সুন্দর করে বুঝে যাবেন আপনারা। দেখেন আমি বলি স্যার, গতির সমীকরণ হলো মূলত তিনটা, আর একটা সমীকরণ আছে, এটা আমি একটু পরে বলতেছি। তোমাদের বইয়ে আসলে গতির সমীকরণ 4টা নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আমি 3টা নিয়ে আগে কথা বলতেছি, আর একটা একটু পরে বলতেছি, একটু ওয়েট করো। স্যার দেখেন, এখন আমরা গতির সমীকরণের মধ্যে প্রথম যেটা পড়ছি, ইয়াস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। স্যার এই সবগুলোর কিন্তু সুন্দর প্রতিপাদন আছে। এখন এই প্রতিপাদনগুলা আমি এই থিওরি ক্লাসের মধ্যে দিতে পারতেছি না। যদি থিওরি ক্লাসের মধ্যে দেই তাহলে এই ক্লাসের ডিউরেশন আপনাদের 2 ঘন্টার উপরে চলে যাবে। কথা কি বুঝাইতে পারছি? তাই এইগুলার যে প্রতিপাদনের ভিডিওগুলা আমি শর্ট আকারে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় আপলোড করব। এই ক্লাসটা হয়তোবা তোমরা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা, তারপরেই 2-1 দিনের মধ্যে আমি এই সবগুলোর প্রতিপাদনের ভিডিও দিয়ে দিব। আমি মানে ফেসবুক পেজেও দিব, এমনকি আমার ইউটিউব চ্যানেলেও দিব। তোমরা যদি এছাড়াও আরো কোনো নির্দিষ্ট টপিকের উপর ভিডিও চাও,
তোমরা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর যে কোনো বিষয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাইতে পারো, স্যার ক্লাসগুলো এরকম হচ্ছে ওইরকম হচ্ছে, তোমরা আসলে বুঝতেছো কিনা। আমার ক্লাসগুলোর সার্থকতা হলো তোমাদেরকে বোঝানো। এখানে এর বাইরে সার্থকতা যেগুলো আছে এগুলো অনেক পরে। আমার প্রথম সার্থকতা তোমরা আমার ক্লাসগুলো বুঝবে, আমার ক্লাসগুলো বুঝে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবে, এমসিকিউ সলভ করবে, তোমরা খুব ভালো করে পরীক্ষা দিবে। তোমরা পরীক্ষায় ভালো করতে পারলেই সারা সার্থকতা। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার, প্রথম যেটা হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হলো আমার প্রথম সমীকরণ। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন পরের সমীকরণ হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তার সমীকরণ তারপর একটা হলো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন তোমাদের মনে একটু দেখো, গতির সমীকরণ গুলাকে সংক্ষেপে আসলে বলে সুবাট। সংক্ষেপে কি বলে? সুবাট। এস ইউ ভি এ টি, সুবাট। সংক্ষেপে কি বলে স্যার? সুবাট। এস ইউ ভি এ টি, সুবাট। এস মানে হলো সরণ বা দূরত্ব। এস মানে কি স্যার? সরণ বা দূরত্ব। ইউ মানে হলো আদি বেগ, ভি মানে হলো শেষ বেগ, এ মানে হলো ত্বরণ, টি মানে হলো সময়। তোমরা এই তিনটা সমীকরণ শুধু শিখো, এই তিনটা সূত্র শুধু তোমরা শিখো, বাকিগুলো আমি তোমাদেরকে শিখাই নিতেছি। স্যার এই সূত্রগুলোর গুরুত্ব কত বেশি তোমরা যারা ক্লাস 9-এ আছো এখন বুঝতেছো না, কিন্তু তোমরা যখন বুঝবে এগুলোর গুরুত্ব আসলে কত বেশি, তোমরা তখন আসলে এর মাহাত্ম্য খুঁজে পাবে না। এর গুরুত্ব অনেক বেশি, এগুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে। এগুলো কম বেশি আপনার আপনি যখন বল পড়বেন তখন এগুলো লাগবে, আপনি যখন কাজ ক্ষমতা শক্তি পড়বেন তখন এগুলো লাগবে। এগুলো আসলে হলো বিজ্ঞানের প্রাণ। এই গতি সমীকরণগুলো লাগবে আপনার। স্যার দেখেন, এখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, প্রথম যেটা আপনি মুখস্থ করবেন, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। এখানে এস হলো সরণ বা দূরত্ব, ইউ হলো আদিবেগ, টি হলো আপনার সময়, এ হলো ত্বরণ এবং টি হলো আবার সময়। কথা কি বুঝতে পারছি? এখন দেখেন 2 নম্বর সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর সূত্র হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 3 নম্বরটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমি আবারও বলতেছি এই সবগুলোর কিন্তু প্রতিপাদন আছে। এগুলো কোথা থেকে আসলো প্রতিপাদনগুলো আমি অন্য একটা ভিডিওতে আপলোড করে দিব আপনাদের জন্য। এখানে যদি আপলোড করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? আমি এই 1 ঘন্টার উপরে ভিডিও আপলোড করলে তোমরা খুব একটা দেখতে চাও না, এত বেশি ভিডিও কিভাবে দেখবো? তাহলে ভিডিওগুলো শর্ট করার জন্য আমি অফ ক্যামেরাতে এগুলো লিখে রাখছি এবং অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি এগুলোর প্রতিবেদনগুলো তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন দেখো স্যার, গতির সমীকরণগুলো বুঝতে পারছি, তিনটা সমীকরণ মুখস্থ করবো। এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই তিনটা সূত্র। স্যার এখন দেখেন, এখন তো পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো কি হবে? পরন্ত বস্তু মানে উপর থেকে যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে, নির্দিষ্ট উচ্চতা থেকে যদি কোনো বস্তু ভূপৃষ্ঠে ফিরে আসে তখন সেটাকে বলে পরন্ত বস্তু। মানে উপর থেকে যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে তখন সেটাকে বললো পরন্ত বস্তু। যেমন নারকেল গাছ থেকে নারকেল পড়ে, আম গাছ থেকে আম পড়ে, আপেল গাছ থেকে আপেল পড়ে। উপর থেকে পড়তেছে বস্তুগুলো, যে বস্তুগুলো ভূপৃষ্ঠের দিকে পড়তেছে সেগুলো হলো তোমার পরন্ত বস্তু। এখন গতির সমীকরণ আর পরন্ত বস্তুর মধ্যে পার্থক্য শুধু দুইটা জায়গায়। কোন জায়গায় জানো? যেমন স্যার গতির সমীকরণ গুলো কিন্তু সবগুলা ভূপৃষ্ঠে, গতির সমীকরণ সবগুলা কোথায় স্যার? ভূপৃষ্ঠে। দেখেন স্যার, এখন ভূপৃষ্ঠে যদি আপনি একজনকে এখান থেকে ধাক্কা দিয়ে ওইখানে নেন, আপনি সে কিন্তু বলবে আমাকে 5 মিটার দূরে নিয়ে আসছে। কথা কিন্তু উপরের দিকে উঠাইলে বলবে আমাকে 5 মিটার উপরে নিয়ে আসছে। তাইলে খুব পরন্ত নিক্ষিপ্ত বস্তুর বেলায় এস এর পরিবর্তে হয়ে যাবে এস, আর এর পরিবর্তে হয়ে যাবে আসলে জি। এর পরিবর্তে কি হয়ে যাবে? জি। এখন গতির সমীকরণ আর এটার মধ্যে, গতির সমীকরণে হয় ত্বরণ, কারণ ভূপৃষ্ঠে হয় ত্বরণ। কথা কি বুঝতে পারছি? আর উপর থেকে কোনো বস্তু পড়লে সেটাকে বলে আমি পরন্ত বস্তু, আর পরন্ত বস্তুর বেলায় ত্বরণ থাকে না, সেটা কি হয়ে যায়? অভিকর্ষজ ত্বরণ। এখানে জি হলো অভিকর্ষজ ত্বরণ। স্যার জি কি স্যার? অভিকর্ষজ ত্বরণ। জি হলো অভিকর্ষজ ত্বরণ। এই জি এর মান হলো ফিক্সড 9.8। এর একক হলো সেই ত্বরণের একক। কথা কি বুঝতে পারছেন? অভিকর্ষজ ত্বরণটা কি আসলে দেখেন স্যার, এটা যদি আমার পৃথিবী হয়, একটু চিন্তা করি স্যার, এটা যদি হয় পৃথিবী, এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র, একটা জিনিস তুমি চিন্তা করো স্যার, এইটা ধরো একটা গাছ, পৃথিবীর মধ্যে এটা তুমি ধরো একটা গাছ, এই ধরো এটা তো একটা আম গাছ, আম গাছের মধ্যে একটা আম হয়েছে, কি হলো স্যার? আম। এখন আমার প্রশ্ন হলো, এই আমটা যদি পড়ে যায়, আমটা কি উপরের দিকে চলে যাবে নাকি নিচের দিকে আসবে? তখন তুমি বললো অবশ্যই স্যার নিচের দিকে আসবে। কেন স্যার নিচের দিকে কেন আসলো, উপরের দিকে কেন গেল না? এই জায়গায় প্রশ্নের উত্তর হলো পৃথিবীর কেন্দ্রে কিছু একটা আছে যেটা পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে টানতেছে। তার মানে এই আমটাকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানতেছে। কথা কি বুঝতে পারতেছেন? যে ত্বরণে টানতেছে সেই ত্বরণটা হলো অভিকর্ষ ত্বরণ। জি, কথা কি বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার? এই কারণে স্যার, উপর দিকে কোনো বস্তু যদি নিচের দিকে পড়ে, কেন পড়ে? কারণ পৃথিবী তাকে নিচের দিকে টানে। উপরের দিকে টানার মতো কেউ না। যদি উপরের দিকে টানার মতো কেউ থাকতো, আমার নিচে আসতো না, উপরে চলে যেত। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার,
এখন দেখেন, তাই এস এর পরিবর্তে এইচ হবে, মানে উচ্চতা। পরন্ত বস্তুর ক্ষেত্রে আপনার দূরত্ব ব্যবহৃত হয় না, উচ্চতা ব্যবহৃত হয়, তাই এস এর পরিবর্তে হয়ে গেছে এইচ। কথা কি বুঝতে হবে? তার এর পরিবর্তে হয়ে গেছে জি। কথা কি বুঝছেন? আচ্ছা, তো সূত্রগুলো দেখেন, এই যে এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, তাই এটা হয়ে গেছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এর পরিবর্তে জি। কথা বুঝছেন? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এখানে ছিল এর পরিবর্তে হয়ে গেছে জি। বাকি সব সেম। এখানে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এখানে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হয়ে গেছে, কারণ এস এর পরিবর্তে জি এইচ। কথা কি বুঝছেন? এখন দেখেন স্যার, নিক্ষিপ্ত বস্তু জিনিসটা কি? স্যার পরন্ত বস্তু হলো উপর থেকে কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে যদি পড়ে তখন সেটা পরন্ত বস্তু। কথা কি বুঝাইতে পারছি? উপর থেকে কোনো বস্তু যদি ভূপৃষ্ঠের দিকে পড়ে তখন সেটা পরন্ত বস্তু। কথা কি বুঝছেন? আর যদি ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু উপরের দিকে উঠতে শুরু করে তখন সেটাকে বলে নিক্ষিপ্ত বস্তু। কথা কি বুঝছেন? যেমন ধরেন, এটা যদি হয় আপনার পৃথিবী, স্যার এটা হয় পৃথিবীর কেন্দ্র, এটা যদি পৃথিবী হয় এটা পৃথিবীর কেন্দ্র। স্যার মনে করেন যে এখানে একটা শয়তান ফুলা দাঁড়ায় আছে, হ্যাঁ মনে করেন যে কতগুলো শয়তান ফুলা থাকে না প্রত্যেকটা এলাকাতে, শয়তান একটা ছেলে, মানে খুব দুষ্ট একটা ছেলে। এই ছেলের হাতে একটা বল, আপনি ধরে নেন এই ছেলের হাতে এটা একটা ক্রিকেট বল। এই শয়তান ছেলে করলো কি স্যার? এই ক্রিকেট বলকে স্যার উপরের দিকে ঢিল মারলো। কোন দিকে ঢিল মারলো স্যার? উপরের দিকে ঢিল মারলো। বলেন তো, পৃথিবীর যে অভিকর্ষ স্তরণ জি, জি এই বলটাকে টানে কোন দিকে স্যার? জি এ টানতেছে বলটাকে স্যার নিচের দিকে। একটু চিন্তা করুন, জি টানে কোন দিকে বলটাকে? নিচের দিকে। জি কোন দিকে টানতেছে? এটাকে নিচের দিকে টানতেছে না? এখন সে এটাকে বিল্লা মারলো কই? উপরের দিকে সে এটাকে ঢিল দিয়ে দিল স্যার। পৃথিবী টানে নিচের দিকে, ঢিল দিল উপরের দিকে। তার মানে পৃথিবীর সাথে সে একটা বেয়াদবি করলো না স্যার? এই কারণে স্যার আপনারা বিভিন্ন টেকনিক দিয়ে মনে রাখতে পারেন এইগুলো। এখন যেহেতু সবেমাত্র ক্লাস 9-এ আছেন, আমি যেহেতু একদম বেসিক লেভেলের ক্লাসগুলো নিতেছি, এই জায়গায় যদি আমি আপনাদেরকে অনেক কিছু প্রতিপাদন দিয়ে দেখাই, আপনাদের এগুলো মনে থাকবে না। এভাবে আপনি মনে রাখবেন স্যার, পরন্ত বস্তুর গুলা সূত্রগুলা প্লাস হয়, কারণ কি স্যার? পৃথিবীর টানা নিচের দিকে, বস্তু নিচের দিকে পড়ে। কথা কি বোঝাইতে পারছি? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই বস্তুকে পৃথিবীর টান নিচের দিকে, বস্তু উঠতেছে উপরের দিকে, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে কাজ করতেছে। এই কারণে প্রত্যেকটা সূত্র মাইনাস হয়ে যাবে। এইখানে যে সূত্রগুলো, এই সেম সবগুলো সূত্র এখানে বসবে, কিন্তু এইখানে সবগুলো প্লাস, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর বেলায় সূত্র সবগুলো মাইনাস হয়ে যায়। কেন মাইনাস হয়ে যায়? কারণ পৃথিবীর টানা থাকে নিচের দিকে, সে উঠে উপরের দিকে। এই যে এই বলটাকে পৃথিবী টানতেছে নিচের দিকে, আর ছেলে বলটাকে উপরের দিকে ঢিল দিছে, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে কাজ করানোর জন্য জি এর মানগুলো হয়ে যায় মাইনাস। কথা কি বুঝতে পারছি? যেমন দেখেন, এখানে আসলে ঘটনা হয়ে যায় শুধু জি এর মান মাইনাস হয়। যেমন দেখেন, একটা বস্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছে, তার মানে এখানে হয় জি মাইনাস। আর একটা বস্তু উপর থেকে নিচের দিকে নামতেছে, এখানে জি হয় প্লাস। মানে পরন্ত বস্তুর বেলায় জি হয় প্লাস, আর নিক্ষিপ্ত বস্তুর বেলায় জি কি হয় মাইনাস। আমি যদি আপনাদেরকে এই জায়গায় একটু দেখায় দিই, আপনি দেখেন একটু এই জায়গায় স্যার, আমি যদি আপনাকে এই সূত্রটা দেখাই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইটা হলো আপনার পরন্ত বস্তুর বেলায়, ঠিক আছে? এখন এই সূত্র যদি আপনি নিক্ষিপ্ত বস্তুর বেলায় আবার লিখেন, দেখেন নিক্ষিপ্ত বস্তুর বেলায় সূত্র আপনি কি লিখবেন? তখন আপনি লিখবেন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ। আমি বলছিলাম কি নিক্ষিপ্ত বস্তুর বেলায় জি হবে মাইনাস, তখন এখানে জি এর মান মাইনাস টি স্কোয়ার দিবেন। তখন আপনি দেখেন তো এস ইকুয়াল টু ইউটি প্লাসে মাইনাসে মাইনাস, এই যে হাফ জিটি স্কোয়ার। মানে শুধু জি এর মানটা মাইনাস হয়। শুধু কোনটা মাইনাস হয়? জি এর মান। দেখেন কথা কি বোঝাইতে পারছি? যদি কোনো বস্তু উপরের দিকে উঠে, যদি কোনো বস্তু কোন দিকে উঠে স্যার? উপরের দিকে উঠে, তখন তার অভিকর্ষ স্তরণ জিটা শুধু মাইনাস হয়। কথা কি বুঝছেন? দেখেন এটা ছিল আমার পরন্ত বস্তুর ক্ষেত্রে, এই সূত্র ছিল হলো আপনার পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত, আর এটা আমি দেখছি নিক্ষিপ্তের ক্ষেত্রে। এখন নিক্ষিপ্তের ক্ষেত্রে হইলে আমি আপনাকে বলে দিচ্ছি জি শুধু মাইনাসের হয়। কথা কি বুঝছেন? এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে? নাই স্যার। ওকে, গতির সমীকরণ 3টা একদম মুখস্থ করে নেন, বসে টেবিল একদম টাড়ায় মুখস্থ করে নেন। এরপরে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটাও একদম মুখস্থ করে নেন, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটাও আপনি একদম মুখস্থ করে নেন। কথা কি বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন আমরা পরন্ত বস্তুর আরো কিছু টাইপ আমরা দেখি। স্যার দেখেন, এখন আমি যদি আপনাকে ধরেন, আমি এখানে লিখিয়ে দিই পরন্ত বস্তু। এই জায়গায় একটা বস্তু আছে স্যার, কথা বুঝেন, এটা একটা বস্তু। আমি ধরে নিলাম এটা হলো একটা বল। কথা কি বুঝছেন? এটা হলো আপনার পৃথিবী, ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের উপর একটা বল রাখা আছে। এই বলটাকে আপনি উপরের দিকে ছুড়ে দিলেন। এখন আমার প্রশ্ন হলো, এই বল কি আজীবন উঠতেই থাকবে? না স্যার, বলটা উঠতে 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 কোনো একটা পর্যায়ে যায়
আবার নিচের দিকে নামতে শুরু করবো, মানে বলটা উপরের দিকে উঠলো, সে বলটা উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামতে শুরু করবো। এমন ঘটনাই তো হবে নাকি? আপনি একটা বলকে ঢিল দিলেন, চিন্তা করেন এই বল কি আজীবন উঠতেই থাকবে উঠতেই থাকবে, এমন হবে? মানে একদম কেমন পর্যন্ত কি উঠবে বাবা? যদি এটা উঠতেই থাকে এমন এক সময় এটা আসবে যখন এটা একদম মহাশূন্যে পৌঁছে যাবে, তখন এটা আর পৃথিবীতে ফিরে আসবে না। স্বাভাবিকভাবে আমাদের যে তোমার ঢিলগুলা দিই, এই ঢিলগুলা দিলে উপরের দিকে উঠে উঠে আবার নিচের দিকে নেমে যায়, এমন ঘটনাই তো হয়। তেমন ধরো এই একটা বল, এটাকে আমি উপরের দিকে ঢিল দিলাম, উপরের দিকে উঠবো, উঠে আবার নিচের দিকে নেমে আসবে। এই যে উপরের দিকে যে উঠলো বস্তুটা, এই যে বস্তুটা যখন উপরের দিকে উঠে তখন সেটার নাম হয়ে যায় নিক্ষিপ্ত বস্তু। আর যখন উপর থেকে এই বস্তুটা উপরে গিয়ে আবার যখন উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে, তখন এই বস্তুর নাম হয়ে যায় আবার নিক্ষিপ্ত বস্তু। তখন এই বস্তুর নাম কি হয়ে যায় স্যার? নিক্ষিপ্ত বস্তু। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে কি বলছি স্যার? উপর যখন বস্তুটা উপরের দিকে উঠে তখন সেটার নাম হয়ে যায় নিক্ষিপ্ত বস্তু, আর উপর থেকে যখন কোনো বস্তু ভূমির দিকে পড়তে শুরু করে তখন সেটার নাম হয়ে যায় পড়ন্ত বস্তু। তার মানে আমি যদি এখানে বলি এই বস্তুটা আমার হলো নিক্ষিপ্ত বস্তু। একটু সবাই নোটগুলা করবেন স্যার, এই নোটগুলা আপনাদের খুব বেশি কাজে দেবে ম্যাথ করার সময় স্যার। স্যার দেখেন, আমি বলছি এই বস্তুটাকে আমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ঢেলে দিলাম, এই যে, তাহলে এই বস্তুটা হলো নিক্ষিপ্ত বস্তু। উপরের দিকে উঠতে গিয়ে বস্তু বইয়া থাকবো না নিচের দিকে পড়বো? নিচের দিকে পড়তে শুরু করবো। যখন এই বস্তু নিচের দিকে পড়তে শুরু করবো তখন এই বস্তুর নাম হয়ে যাবে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু। এখন এই বস্তু যে ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠলো, মানে একটা বস্তু উঠতে উঠতে যার পরে আর উঠবে না, একটা বস্তু উপরের দিকে উঠতে উঠতে যে উচ্চতার পরে আর উঠবে না, ওই উচ্চতাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। মানে আমি ধরে নিলাম এই বস্তুটাকে ঢিল দিলে এই পর্যন্ত উঠবে, এরপর আর উঠবে না, তার মানে এইটা হলো আমার সর্বোচ্চ উচ্চতা। এইটাকে আমি এজ ধরতে পারি। কথা কি বুঝতে পারছি? মানে আমি আপনাকে বলছি একটা বস্তুকে যখন আপনি ঢিল দিলেন, এটা কি কেমন পর্যন্ত উঠতে থাকবে না স্যার? উঠতে 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 একটা উচ্চতার পরে আর উঠবে না, যে উচ্চতার পরে আর উঠবে না ওই উচ্চতা হলো আমার সর্বোচ্চ উচ্চতা। এটাকে আমি এজ ধরলাম। কথা কি বুঝতে পারছেন? আর আপনি যদি কোনো বস্তুকে উপরের দিকে ঢিল দেন তখন কোন বস্তুর ধর্মই হইলো, আপনি যখন কোনো বস্তুকে উপরের দিকে ঢিল দিবেন সে বস্তু উঠতে 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 সর্বোচ্চ উচ্চতায় গিয়ে স্থির হবে, স্থির হয়ে আবার নিচের দিকে পড়তে শুরু করবে। কারণ আমি কি বললাম, আপনি যে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করেন বা ঢিল দেন, ওই বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে স্থির হবে, স্থির হয়ে আবার নিচের দিকে পড়তে শুরু করবে। যেহেতু কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে স্থির হয়, তার মানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ হয় শূন্য। তাহলে আমরা আরেকটা বিষয় বললাম, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ কত হয় স্যার? শূন্য। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ, বস্তুর শেষ বেগ ভি ইকুয়াল টু জিরো এম এস ইনভার্স ওয়ান হয়। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ কত হয় স্যার? জিরো এম এস ইনভার্স ওয়ান। কথা কি বুঝতে পারছি? এখন দেখেন, ভূপৃষ্ঠ হতে যে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, এইটা উঠার জন্য যে সময়টা প্রয়োজন হয়েছে সেই সময়টাকে বলে উড্ডয়ন কাল। কি বলে স্যার? উড্ডয়ন কাল। কোন বস্তু ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ উচ্চতায় যে উঠলো, উঠতে যে সময়টা প্রয়োজন হলো এই সময়টাকে বলা হয় উড্ডয়ন কাল। কথা কি বুঝছেন? আর সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তুতে ভূপৃষ্ঠে নামলো সেটাকে বলে তার পতন কাল। কথা কি বুঝতে পারছি? কোন বস্তুকে যখন আপনি উপরের দিকে ঢিল দিলেন, কোন বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়ের প্রয়োজন হয় তাকে বলা হয় উড্ডয়ন কাল। আমি যদি সংজ্ঞা আপনাকে লিখে দেই, উড্ডয়ন কালের সংজ্ঞা দেখেন স্যার। উড্ডয়ন কাল কোন বস্তু, কোন বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে, কোন বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে, কোন বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়ের প্রয়োজন হয়, যে সময়ের প্রয়োজন হয়, কোন বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়ের প্রয়োজন হয় তাকে উড্ডয়ন কাল বলে, তাকে উড্ডয়ন কাল বলে। কোন বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়ের প্রয়োজন হয় তাকে বলা হয় উড্ডয়ন কাল। আর সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে পতন কালের সংজ্ঞা কি হবে স্যার? সর্বোচ্চ উচ্চতা হতে, সর্বোচ্চ উচ্চতা হতে ভূপৃষ্ঠে, সর্বোচ্চ উচ্চতা হতে ভূপৃষ্ঠে ফিরে আসতে
যে সময়ের প্রয়োজন হয়, যে সময়ের প্রয়োজন হয় তাকে পতন কাল বলে, তাকে পতন কাল বলে। স্যার দেখেন, কোন বস্তু ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়ের প্রয়োজন হয় তাকে বলা হয় উড্ডয়ন কাল, আর সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে যে সময় লাগে সেটাকে বলে তার পতন কাল। কথা কি বুঝাইতে পারছি? ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে তাকে বলা হয় উড্ডয়ন কাল, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে যে সময় লাগে তাকে বলা হয় পতন কাল। কথা কি বুঝতে পারছি? সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তু স্থির হয়, তাই সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ হয় শূন্য। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে? নাই স্যার। এখন দেখেন, আমি আরেকটা কথা বলি, কোন বস্তু ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, স্যার আমি কি বলছি, কোন বস্তু ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে ধরো যতটুকু সময় লাগে, কথা কি বুঝো, ধরো তোমার তার টি সময় লাগে, ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার টি সময়ের প্রয়োজন হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এবং তার সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে তার টি ড্যাশ সময়ের প্রয়োজন হয়। কথা কি বুঝতে পারছেন? আমি ধরে নিলাম যে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে টি সময় লাগে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফিরে আসতে তার টি ড্যাশ সময় লাগে। কথা কি বুঝতে পারছি? এখন একটা কথা শুনেন, কোন বস্তু ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, আচ্ছা এটা আমি একটু পরে বলতেছি, আগে একটা জিনিস আমি আপনাকে বুঝাইনি। দেখেন স্যার, আমি আপনাকে বলছি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়কে বলা হয় উড্ডয়নকাল, আর সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে এই সময়কে বলা হয় আপনার পতনকাল। স্যার এখন এই জায়গায় আরেকটা জিনিস আছে, সেটাকে বলে উড্ডয়ন, সেটাকে বলে আপনার বিচরণ কাল। সেটাকে আপনার কি বলে স্যার? বিচরণ কাল। স্যার বিচরণ কাল জিনিসটা কি, একটু থাকা একটা জিনিস একটু দেখেন স্যার, বিচরণ কাল মানে হলো উঠা প্লাস নামা। বিচরণ কাল মানে আমি কি বলছি স্যার? উঠা প্লাস নামা। কথা কি বুঝছেন? সর্বোচ্চতে উঠলো, উঠাটাকে বলে উড্ডয়ন কাল, নামাটাকে বলে পতন কাল। না, উঠাটাকে কি বলে? উড্ডয়ন কাল। নামাটাকে কি বলে? পতন কাল। বিচরণ কাল মানে হলো উঠা প্লাস নামা, মানে উড্ডয়ন কাল প্লাস পতন কাল। কথা কি বুঝাইতে পারছি? উড্ডয়ন কাল প্লাস পতন কাল। কথা খুব ভালো করে বুঝেন, এখন আপনি বুঝবেন। আগে যে কথাটা বলতেছিলেন এখন আপনি বুঝবেন। স্যার যেমন দেখেন, যে টি আমি মুছে দিলাম, একটু পরে আমি টি ধরতেছি। কথা বুঝেন স্যার। স্যার আমি বলতেছি ভূপৃষ্ঠ থেকে যে সর্বোচ্চ উচ্চতায় উঠলো এটাকে বলে উড্ডয়ন কাল, আর সর্বোচ্চ উচ্চতা থেকে যে ভূপৃষ্ঠে নামলো এটাকে কি বলে স্যার? পতন কাল। কথা কি বুঝছেন? তো এখানে আরেকটা শব্দ আছে নতুন, এটাকে বলে বিচরণ কাল। এটাকে কি বলে স্যার? বিচরণ কাল। বিচরণ কাল মানে হলো উঠা প্লাস নামা, উঠাটাকে বলে উড্ডয়ন কাল, নামাটাকে বলে পতন কাল। তো বিচরণ কাল মানে হলো উঠা প্লাস নামা, কতক্ষণ সে ফ্লাই করলো, কতক্ষণ সে ফ্লাই করলো, এটাকে বলে বিচরণ কাল। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন আপনি একটা কথা বুঝেন, এখন আমি যেটা বলতেছি, ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়ের প্রয়োজন হয়, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে তার ঠিক একই সময়ের প্রয়োজন হয়। এখন আপনি ধরে নেন, ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কোনো বস্তুর টি সময় লাগে, তাহলে ওই বস্তুর সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফিরত আসতেও তার টি সময় লাগবে। মানে কোন বস্তু এখান থেকে এখানে উঠতে যদি 5 সেকেন্ড সময় লাগে, নামতেও তার কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড লাগবে। মানে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় আর নামার সময় পরস্পর সমান। স্যার কেন সমান হয় এটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিই আপনাকে, এখানে দিলে আপনি অঙ্কটা বুঝাইতে পারবো না স্যার, আমি আপনাকে সূত্রটা বুঝাইতে পারবো না, তো একটু পরে দিয়ে আপনাকে আমি বুঝাইতেছি। স্যার আপনি ধরেন ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর উঠতে 5 সেকেন্ড লাগে, ওই উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে ফেরত আসতে তার 5 সেকেন্ড লাগবে। কথা কি বুঝতে পারছি? ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে ঠিক একই সময় লাগবে। তার মানে এখানে আমি চাইলে একটা কথা লিখতে পারি, আমার উড্ডয়ন কাল কি লিখতে পারি স্যার? উড্ডয়ন কাল সমান সমান পতন কাল। এটা চাইলে আমার লেখা যায়, উড্ডয়ন কাল সমান সমান পতন কাল। স্যার উড্ডয়ন কাল যদি টি হয় তাহলে পতন কাল ইকুয়াল টু কি হবে স্যার? টি হবে, মানে টি ইকুয়াল টু টি। কথা কি বুঝছেন? তো আমি যদি এটা ধরে নেই, উড্ডয়ন কাল হলো আমার টি, পতন কাল হলো আমার টি। কথা কি বুঝছেন? উড্ডয়ন কাল টি, পতন কাল টি, টি। তাহলে এই দুইটা এখন যোগ করলে হবে 2t। স্যার কি হলো স্যার? 2t। তো বিচরণ কালকে যদি আমি টি দ্বারা প্রকাশ করি তাহলে আমি সূত্র লিখতে পারি টি ইকুয়াল টু 2t। বিচরণ কালের সূত্র কি স্যার? টি ইকুয়াল টু 2t। কথা কি বুঝাইতে পারছি? তো বিচরণ কালের সূত্র আমার কি আসলো স্যার? টি ইকুয়াল টু 2t। কথা কি বুঝতে পারছি? এখন দেখেন, আমি আপনাকে বলছি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে কোন বস্তুর, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে ঠিক একই সময় লাগে। স্যার এই কথার ব্যাখ্যাটা আমি আপনাকে একটা কথা দিয়ে একটু বুঝাই দিই, আপনি একটু বুঝেন স্যার। আচ্ছা, কোন বস্তু যে পৃথিবী, মানে কোন বস্তু যে মানে পরন্ত বস্তু যেগুলো আছে পৃথিবীর দিকে পড়তেছে না, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কত বলেন তো? ধরেন এখানে একটা বস্তু আছে, এই বস্তু স্যার ভূপৃষ্ঠের দিকে পড়তেছে, এখানে অভিকর্ষ ত্বরণ আছে জি। এই যে এই বস্তু ভূপৃষ্ঠের দিকে পড়তেছে স্যার, আমি একটু মুছাই দিই আপনাকে, আপনাকে বুঝাই দিই একটু সুবিধা হবে আমার।
স্যার একটু একটা জিনিস চিন্তা করেন, স্যার এখানে একটা বস্তু, এখান থেকে একটা বস্তু উপরের দিকে উঠলো, এই বস্তু আবার ভূপৃষ্ঠের দিকে নামলো। আপনি কথাটা একটু চিন্তা করেন, এখান থেকে বস্তু যখন উঠতেছে, উপরের দিকে যখন উঠতেছে, সে কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে উঠতেছে, মানে জি এর বিরুদ্ধে উঠতেছে, মানে তার বেগ আস্তে 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 কি করতেছে, কমতেছে। কথা কি বুঝছেন? মানে যত উপরের দিকে উঠতেছে তার বেগ আস্তে আস্তে কমতেছে। এখন এখান থেকে সে যখন নিচের দিকে নামতেছে, জি কিন্তু তাকে টানতেছে, মানে জি পজিটিভ, জি তাকে টানতেছে। কথা কি বুঝছেন? আপনার কথা হলো সে তাড়াতাড়ি পড়ার কথা, সে তাড়াতাড়ি কেন পারবে না জানেন? কারণ হইলো গিয়া এখান থেকে সে উঠতে উঠতে তার ব্যাগ কি করতেছিল স্যার, কমতেছিল। কিন্তু ও যত উপরের দিকে উঠতেছিল ব্যাগ কমতেছিল, মানে উপরের দিকে উঠে ব্যাগ কমতেছিল, আর উপরে তার ব্যাগ কম ছিল, নিচের দিকে যখন নামতেছে তার ব্যাগ আস্তে আস্তে বাড়তেছিল। তো তারও তো এখানে ব্যাগ অনেক বেশি ছিল, ও যত উপরে উঠছে ব্যাগ আস্তে আস্তে কমতেছিল, আর তার এখানে ব্যাগ কম ছিল, যত নিচে নামতেছে ব্যাগ 9.8 হারে বাড়তেছিল। তার মানে যে উপরের দিকে উঠতেছিল তার ব্যাগ মাইনাসের 9.8 হারে কমতেছিল, যে নিচের দিকে নামতেছে তার ব্যাগ 9.8 হারে বাড়তেছিল। কথা কি বুঝছেন? তো তার বাড়ার এবং কমার হার যেহেতু সমান, তাই তার উড্ডয়নকাল এবং পতনকাল পরস্পর সমান হবে। কথা বুঝতে পারছি? এখানে আপনি একটা কথা মনে রাখবেন, এখানে উঠতেছে জি তাকে বাধা দিতেছে, কত বলে বাধা দিতেছে, 9.8 ত্বরণে বাধা দিতেছে। আর সে যখন উপর থেকে পড়তেছে তাকে সাহায্য করতেছে, কত ত্বরণে সাহায্য করতেছে, 9.8। মানে বাধা দেওয়া আর নিচের দিকে টেনে নেওয়া, দুইটার মান সমান বিদায় উড্ডয়ন এবং পতনকাল পরস্পর সমান হবে। এর বাইরে কোনো কিছু বোঝার আপনার দরকার নেই। আপনি একদম সেফট হাতের কথা একটু বুঝেন। কথা কি বোঝাতে পারছি আমি আপনাকে? আপনাকে আমি বলছি সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তু উঠবে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে নামবে, এই দুইটা সময় পরস্পর সমান হবে। কেন? কোনো বস্তু যদি উপরের দিকে উঠে তখন জি হলো মাইনাস, কারণ নিক্ষিপ্ত বস্তু, মানে উপরের দিকে জি মাইনাস, মানে বস্তু উপরের দিকে উঠতেছে, মানে 9.8 ত্বরণে এই বস্তুকে বাধা দিতেছে পৃথিবী। আর সর্বোচ্চ উদয় উঠে সে আবার এখান থেকে নামতেছে, সে যে নিচের দিকে নামতেছে তার ব্যাগ, তার ত্বরণ প্রতি সেকেন্ডে এত করে বাড়তেছে। কথা কি বুঝছেন? তার মানে উপরে ওঠার সময় এই ত্বরণে বাধা দিচ্ছে, আর উপর থেকে নামার সময় এই ত্বরণে তাকে সাহায্য করতেছে। যে যেহেতু ত্বরণের মানগুলো সমান, তাই তার উপরে ওঠার সময় আর নিচে নামার সময় পরস্পর সমান হবে। কথা কি বুঝাইতে পারছি আমি? এখন দেখেন, এখন আমরা যখন ম্যাথ গুলা করবো, আমাদের কিন্তু বিচরণকালের অনেক ম্যাথ আছে স্যার, আমরা করব বিচরণকালের অনেক ম্যাথ, ওই ম্যাথ। এখন দেখেন একটা বিষয়, আমরা যখন পরন্ত বস্তুর ম্যাথ গুলা করবো স্যার, আমাদের যখন আপনার টেস্ট পেপার সলভ করতে যাব বা তার ম্যাথ গুলা যখন আমরা করব, তখন আমাদের এই ধরনের অনেক সমস্যা হবে। যেমন ধরেন এই ধরনের অনেক সমস্যা আসবে, যে উপর থেকে কোনো বস্তু পড়তে, যেমন ধরেন যে একটা বস্তু, এটা একটা বস্তু, যে বস্তুকে ধরেন যে বললো যে কত স্যার, ধরেন বললো যে 10 এমএস ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কথা কি বুঝতে পারছেন? 10 এমএস ইনভার্স 1 বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন আপনাকে বলবে ওই বস্তুর বিচরণ কাল বের করার কথা বলবে। স্যার কি বের করার কথা বলবে বলেন তো স্যার? বিচরণ কাল। আপনাকে বলে দেওয়া থাকবে একটা বস্তু এখানে আছে, ভূপৃষ্ঠে আছে, এই বস্তুকে খাড়া উপরের দিকে ডিল দেওয়া হলো। স্যার কোন দিকে ডিল দেওয়া হলো? খাড়া উপরের দিকে ডিল দেওয়া হলো 10 বেগে, মানে তার ব্যাগটা বলে দেওয়া আছে, 10 বেগে খাড়া উপরের দিকে ডিল দেওয়া হলো। এখন এই বস্তুর বিচরণকাল কত হবে? স্যার একটা জিনিস চিন্তা করেন, আমি তো বিচরণকাল কি জানি স্যার? উড্ডয়নকাল প্লাস পতনকাল। বিচরণকাল আমি কি জানি স্যার? উড্ডয়নকাল প্লাস পতনকাল। কথা কি বুঝতে পারছেন? বিচরণকালের সূত্র আমি কি জানি স্যার? উড্ডয়নকাল প্লাস পতনকাল। এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে এখান থেকে বস্তুটা উঠতে কত সময় লাগবে, টি এর মান আপনাকে বের করতে হবে, এবং নামতে কত সময় লাগবে, টি এর মান। উড্ডয়নকাল টি, পতনকাল টি, দুইটা এখনো যোগ করে আমি অঙ্ক করে ফেলবো। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু এই জায়গার মধ্যে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে এটা আপনি বের করতে পারবেন, কিন্তু সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে কতটুকু সময় লাগবে এটা আপনি কখনোই বের করতে পারবেন না। তখন আপনাকে করতে হবে কি, আমি আপনাকে কি শিখাইছি বলেন তো? কোন বস্তু ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, মানে কোন বস্তুর উড্ডয়নকাল যেটা তার পতনকাল সেটাই। তো সবার আগে আপনি উড্ডয়নকাল বের করবেন। কথা কি বুঝতে পারছি? আপনি প্রথমে উড্ডয়নকাল বের করবেন, আপনি লিখবেন ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, লিখে উড্ডয়নকাল বের করবেন। তার আদি বেগ দেওয়া আছে, তার শেষ বেগ এখানে ধরবেন আপনি ভি ইকুয়াল টু 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় সকল বস্তু কি হয় স্যার? স্থির হয়। কথা বুঝতে পারছি? এবং জি 9.8 অলরেডি আছে, এখান থেকে আপনি টি এর মানটা বের করবেন, উড্ডয়নকাল বের করবেন। কথা কি বুঝতে পারছেন? পরে আপনি উড্ডয়নকাল বের করে পরে বিচরণকাল আপনি এভাবে বের করবেন। আপনি লিখবেন যে বিচরণকাল টি ইকুয়াল টু, আমি কি সূত্র করছিলাম? 2t না স্যার? 2t। 2t মানে হলো এখান থেকে এ পর্যন্ত উঠতে এই যে টি এর মানটা, এটাকে 2 দ্বারা গুণ করে দিলে বিচরণকাল বের হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? দেখেন স্যার, এখন এইগুলাই ছিল হলো আমাদের মোটামুটি পড়াশোনার বিষয় স্যার। এখন এরপরে বিজ্ঞানী গ্যালিলিও সে পরন্ত বস্তু নিয়ে 3টা সূত্র দিয়েছে, এই 3টা সূত্র আপনারা পড়ে নেবেন। আমি আর এগুলো নিয়ে কথা বলতেছি না, কথা বলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? গ্যালিলিও সূত্রগুলো আসলে একটু বোঝার বিষয় আছে, আমি আলাদা একটা ভিডিও করে আপনাদের জন্য আপলোড দিয়ে দিব, এখানে আর বলতেছি না।
আপনাদেরকে আমি দ্বিতীয় অধ্যায় যেটা আছে ফিজিক্সের অধ্যায় 2 মানে টোটাল থিওরিটা কভার করে দিলাম। ফিজিক্সের অধ্যায় দিয়ে টোটাল থিওরিটা কভার করে দিলাম। আপনারা প্রত্যেকেই আমার এই 3টা ক্লাস ফুল ডেডিকেশন নিয়ে করেন। তারপরে আপনার যে মেইন বইটা আছে সবটা রিডিং করেন, সূত্রগুলো একটু নোট করেন, মুখস্থ করেন, আপনি এমসিকিউ পড়েন, এরপরে আপনি টেস্ট পেপারে হাত দেন, দেখেন আল্লাহ সব অঙ্ক পারবেন। এখন আপনাদের জন্য আমাদের পরবর্তীতে গতি অধ্যায়ের উপরে আমি গ্রাফ এবং বক্স আকারে এই অঙ্কগুলোর জন্য বক্সের ভিতরে যে কিছু ম্যাথ, এই টাইপের কিছু ম্যাথ আছে, এখানে নাই বক্স নাই, এই ধরনের বক্সের ভিতরে কিছু ম্যাথ আছে এবং গ্রাফ, আগামী ক্লাসটা আমি গ্রাফ নিয়ে আসবো আপনাদের জন্য, গ্রাফ এবং বক্স আকারের ম্যাথ। কথা কি বুঝতে পারছেন? আমাদের 3টা ক্লাস অলরেডি ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে। ফেসবুক পেজে হয়তো সবগুলা ক্লাসের ডিটেলস আপনারা পাবেন না, এই ডিটেলস গুলো পাওয়ার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। আর আপনারা যদি নতুন কোনো অধ্যায়ের বা কোনো টপিকের উপরে ভিডিও আপনারা চান, আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে ওই মোতাবেক ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? আর আপনারা আমার ক্লাসগুলো কি বুঝতে পারতেছেন কিনা ওইটাও জানাবেন। আপনারা যদি ক্লাসগুলো বুঝতে না পারেন তাহলে এখানে আমাদের খুব একটা সার্থকতা নেই। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে প্রত্যেকটা অধ্যায়ের টপিক বাই টপিক ক্লাস দিব ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায়ের থিওরি শেষ করছি, এখন দ্বিতীয় অধ্যায়ের উপরে আমরা সৃজনশীল বা গাণিতিকের উপরে আমরা জোর দিব, আমরা ওই টপিক গুলাতে ক্লাস দিব ইনশাল্লাহ। আপনাদের উপকার হোক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন, এই চেষ্টা রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।